হঠাৎ করে একটা গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় তার গায়ে কাদা পানি মেরে দিল। রিয়া যার ভয় পাচ্ছিল তাই হলো। ধপ করে জ্বলে উঠল রিয়া। রাগে দুঃখে রিয়া চেঁচিয়ে উঠল, আপনি ওই গাড়িওয়ালা, ওই দেখে চালাতে পারেন না নাকি? কানা কোথাকার, দাঁড়ান দাঁড়ান বলছি। কোনো মেয়েলি কণ্ঠে চিৎকারে গাড়ির ব্রেক কষলো সিফাত। গাড়ির কাছ নামিয়ে বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে। এমন সময় রিয়া অগ্নি শর্মা হয়ে এগিয়ে এলো। ক্রুদ্ধ কণ্ঠে গাড়ির ভেতরের অবস্থানরত সিফাতকে বলল, এই যে মিস্টার, গাড়ি থেকে বের হন, এক্ষুনি বের হন। সিফাত তাকিয়ে দেখলো দুপাশে বেনুনি করা কাদের ব্যাগ ঝুলে এক বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। না মানে কলেজে পড়া মেয়ে, তার কাছে বাচ্চাদের মতোই লাগলো। সাদা কলেজ ড্রেস, কাদায় মাখামাখি অবস্থা, রাগে মুখটা লাল হয়ে আছে। সিফাতের কাছে ব্যাপারটা খুব কিউট লাগলো। সে গাড়ি থেকে বের হয়ে এসে বলল, কিছু বলবে বিচ্ছি? মুহূর্তে রিহার রাগ যেন সপ্তম আসমানে উঠলো। একে তো কাদা ছিটিয়েছে, আবার পিচ্ছি বলছে। সে নাকের পাটা খুলিয়ে বলল, কোন দিক থেকে আমাকে পিচ্ছি মনে হয়? কলেজে পড়ি আমি, একদম পিচ্ছি বলবেন না। সিফাতের খুব হাসি পেল। এক পিচ্ছি বলে সে নাকি পিচ্ছি না, খুবই অবাক করা বিষয়। কিন্তু সে হাসলো না, তা গিলে ফেলল। এই সময়ে হাসা বোধহয় ঠিক হবে না। তার সামনে যেন দাঁড়িয়ে আছে ছোটখাটো একটা বোমা। রিয়া আবারও রাগী স্বরে বলল, গাড়ি চালাতে পারেন না তো রাস্তায় নামেন কেন? দেখুন কি অবস্থা করেছেন আমার। ও বাবা, চোখে আবার সানগ্লাস। এই সানগ্লাস পরে গাড়ি চালিয়ে মানুষ পটল তুলছে। আপনারও বোধহয় পটল ভাঙায় বেড়াতে যাবার শখ হয়েছে। সিফাতের মাথা ভনভন করে ঘুরে উঠল। নিতান্তই পিচ্ছি এক মেয়ে তার সাথে কিভাবে গলা উঠিয়ে কথা বলছে ভাবতেই সে অবাক হচ্ছে। এইটুকু পিচ্ছি সে আবার এত কথা কিভাবে বলতে পারে? সিফাত ভেবে কুল কিনারা পাচ্ছে না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে রিহার দিকে তাকালো, কিন্তু তার দৃষ্টিকে রিহা পাত্তা দিল বলে মনে হয় না। মাছি তাড়ানোর মতো হাওয়ায় উড়িয়ে দিল। আকাশ মেঘলা, হয়তো বৃষ্টি নামবে। রাস্তায় যাতায়াতকারী লোকজন তাদের আর চোখে দেখছে, মূলত তারা রিহাকে দেখছে। এমন একটা ভাব যেন কাদায় মাখা রমণী আগে কখনোই দেখেনি। সিফাত এখনো রিহার দিকে তাকিয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে রিহার রাগে ফুঁসছে। সিফাত বুঝলো এই ছোট লঙ্কার ঝাল বেশি। সিফাতের মনে মনে খারাপ লাগলো। সে একটু সতর্ক হলে হয়তো রিহার কলেজ ড্রেসের এই অবস্থা হতো না। সে চোখ থেকে সানগ্লাস খুলে নমনীয় কণ্ঠে বলল, সরি বিচ্ছি, আমি আসলে খেয়াল করিনি, একটু তাড়াই ছিলাম তো, আই এম ভেরি সরি। সিফাত দেখলো রিহার চোখ বড় বড় হয়ে গেছে। সে দ্রুত শ্বাস নিচ্ছে। অতঃপর সিফাতের খেয়াল হলো যে সে আবারও রিহাকে পিচ্ছি বলেছে। তাই রিহা আরো রেগে গিয়েছে। রিয়া কড়া কণ্ঠে বলল, আপনি আবার আমাকে পিচ্ছি বললেন? সিফাত হকচকে আমতা আমতা করে বলল, আই এম সরি আই মিন সরি মিস। আপনার সরি ধুয়ে আমি কি পানি খাবো? আপনার সরিতে আমার সমস্যার সমাধান হবে না। আজব তো, গায়ে পা লাগিয়ে ঝগড়া করছো কেন? আমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছি না। আপনার গাড়িতে পানি আছে? হ্যাঁ, কেন? বের করুন দ্রুত। সিফাত গাড়ি থেকে পানির বোতল বের করলো। তার হাত থেকে এক প্রকার কেড়েই নিল রিহা। সিফাত ভুরু কুঁচকে রিহার কাজ দেখে যাচ্ছে। রিহা বোতলের মুখ খুলে পানি দিয়ে জামার কাদা লাগা অংশ মোছার চেষ্টা করলো। প্রায় অর্ধেক পানি দিয়ে কোনো রকম কাজ চালানোর মতো পরিষ্কার হলো। অতবার সে দু পা উঁচু করে বাকি পানিটুকু সিফাতের মাথায় ঢেলে দিল। সিফাত হতভম্ব হয়ে গেল, চেঁচিয়ে উঠল, আরে কি করলে এটা? রিহা ফিক করে হেসে দিল। এখন সিফাতকে তার কাছে ভেজা বিড়ালের মতো লাগছে। সিফাত হাত দিয়ে চুল ছেড়ে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলো। রিয়া হেসে বলল, বেশ করেছি, আপনি আমার গায়ে কাদা পানি দিয়েছেন আর আমি ভালো পানি দিয়েছি। আপনার তো আমাকে থ্যাঙ্কস বলা উচিত। এরপর থেকে গাড়ি চালানোর সময় এই দৃশ্য আপনার চোখের সামনে ভাসবে, আর আপনি সাবধান হয়ে সানগ্লাস ছাড়া গাড়ি চালাবেন। মুখ ভেঙচি কেটে রিয়া হাঁটা ধরল। পেছনে আহম্মক হয়ে দাঁড়িয়ে রইল সিফাত। নিজের দিকে একবার তাকালো। এই ভেজা অবস্থায় কাজে আর যাওয়া সম্ভব নয়। সে পুনরায় গাড়ি স্টার্ট করে বাড়ির দিকে অগ্রসর হলো। এমন মেয়ে সে কোশমিন কালেও দেখেনি। কি তেজ রে বাবা! রাতের আকাশে তারাদের মেলা। চাঁদ নেই তবুও যেন সৌন্দর্যের শেষ নেই। নিরিবিলি পরিবেশ,
এই পরিবেশে ফোন আলাপে ব্যস্ত একজোড়া কপত কপতি ফোনের ওপাশ থেকে মেঘ বলল, আমি তখন থেকে বকবক করে যাচ্ছি, তুমি কিছু বলছো না কেন? আসলে তানিয়ার মেঘের কথা শুনতে খুব ভালো লাগছে, তাই সে চুপ করে শুনছে। কদিনে মেঘের প্রতি দুর্বল হয়ে পড়েছে সে, মনের মধ্যে ভালো লাগার অনুভূতি। তানিয়া বলল, কি বলবো আপনি বলুন, আমি শুনি। মেঘের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। সে ঠোঁট টিপে হেসে বলল, আমি একটা কবিতা লিখেছি, শুনবে? হ্যাঁ শোনান। মেঘ গলা ছেড়ে বলল, চাঁদনি রাতে দূরে দেখি দাঁড়িয়ে আছে পেতনি, ভালো করে আবার দেখি এ যে আমার তানি। মেঘের এমন কবিতা শুনে তানিয়া ফুঁসে উঠল, বলল, কি বললেন আপনি? আমি তো কবিতা বললাম। আপনি আমাকে পেতনির সাথে মেলালেন? আমি কি পেতনির মতো দেখতে? মেঘ শব্দ করে হাসলো, বলল, দেখেছ, তুমি কথাই বলছিলে না, আর এখন কেমন কথা বলছো? তোমার সুরেলা কণ্ঠ আমারও শুনতে মন চায় তো নাকি? তুমি শুধু আমারটা শুনলে হবে? তানিয়া লজ্জা পেল। মেঘ ব্যাপারটা ধরে ফেলেছে। মেঘ আদরে কণ্ঠে বলল, আমার ঘরে কবে আসবে তানিয়া? আমার যে অপেক্ষার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি চলে এসো, আমি তোমাকে খুব যত্নে রাখবো, প্রমিস। তানিয়া লাজুক হেসে মিনমিন করে বলল, আপনি জানেন না সবুরে মেয়া ফলে? অপেক্ষা করুন জনাব। তানিয়া, একটা কথা বলবো? হুম। ভালোবাসি। মেঘের মাতাল কণ্ঠে তানিয়ার গায়ে কাটা দিয়ে উঠল। তৎক্ষণাৎ সে কল কেটে দিল। বুকের মধ্যে ধকধক শব্দ হচ্ছে। সে ফোনটা বুকের মধ্যে চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মেঘ তানিয়ার অবস্থা বুঝে মাথা চুলকে মৃদু হাসল। আজ তানিয়ার গায়ে হলুদ। মিমি একটা হলুদ রঙের 3 পিস পরে নিল, চুলগুলো বেনুনি করে মাথায় ওড়না টেনে নিল, চোখে একটুখানি কাজল আর ঠোঁটে একটুখানি লিপস্টিক। এমন সাধারণ সাজেই অভ্যস্ত সে। বের হওয়ার সময় রিহা অবাক কণ্ঠে বলল, আপু, এভাবে যাচ্ছ? একটু সাজলে কি হয়? তুমি সবসময় এভাবে থাকো কেন? চলো তোমাকে একটু সাজিয়ে দেই। আমার ভালো লাগে না রিহু, আমি এভাবেই বেশ আছি। আর টানি কতবার করে তোকে নিয়ে যাওয়ার কথা বললো, গেলেই পারতি। রিহা নাকচ করে বলল, আমি একেবারে বিয়ের দিনে যাবো আপু, তন্নি আপুকে আমার হয়ে সরি বলে দিও। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে। মিসেস মুক্তা মেয়েকে বললেন, সাবধানে যাস। আর এই সাধারণ সাজাই তোকে অসাধারণ লাগছে। আমার মেয়েদের সব সাজেই নজর কাড়া সুন্দর লাগে। মিমি হেসে বলল, মায়ের চোখে তো সব মেয়েরাই সুন্দর হয় মা। আর আমি ঠিকভাবে চলে যাব, তোমাকে কল দিয়ে জানিয়ে দিব। চিন্তা করে প্রেশার বাড়িও না। আচ্ছা, চিন্তা করব না। মিমি জানে মুখে বললেও তার মা সবসময় তার জন্য চিন্তা করবে। সে আর কথা না বাড়িয়ে বের হয়ে গেল। রিহা মাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করছো কেন মা? এখন এমন করছো, আপুর বিয়ে হয়ে গেলে তখন কি করবে? মিসেস মুক্তা আবেগপ্রবণ হয়ে উঠলেন। মেয়েরা তাকে ছাড়া একদিন চলে যাবে ভাবতেই তার বুক ভারী হয়ে আসে। স্বামীর রেখে যাওয়া সম্পদ তার 2 মেয়ে। মেয়েদের নিয়ে তিনি গর্ববোধ করেন। বড় মেয়ে যেমন চাকরি করে, বাচ্চাদের পড়িয়ে সংসার চালাচ্ছে, তেমন ছোট মেয়েও তার কম যায় না। বড় মেয়ে একটু চুপচাপ হলেও ছোট মেয়ে তার চঞ্চল। কলিজার 2 অংশকে অন্যের ঘরে কিভাবে দেবেন তিনি? রিহা মায়ের অবস্থা দেখে মজা করে বলল, আমরা তোমাকে ছেড়ে কখনোই যাব না। বিয়ে করে ঘর জামাই রেখে দেব। বলবো আমার বিয়ে করতে হলে ঘর জামাই হয়ে থাকতে হবে। যদি রাজি থাকেন তাহলে আসেন, না হলে ভাগেন। ভালো হবে না বলো মা? মিসেস মুক্তা মেয়ের কথা শুনে হাসলেন। মেয়ের গাল টেনে দিয়ে বললেন, তাই তো, আমি আমার রত্নদের কাউকে দেব না, সব সময় আগলে রাখবো। দেখি কে নিয়ে যেতে পারে আমার রত্নদের। ঝাড়ু দিয়ে পিটিয়ে তাড়িয়ে দেব। খিলখিলিয়ে হেসে উঠল রিহা। হাসলেন মিসেস মুক্তাও। মা মেয়ের এমন হাসির দৃশ্য বড় মধুর দেখালো। পাড়া প্রতিবেশীরা তাদের দেখে হিংসা করে, মুখ বাঁকিয়ে ভাবে, বাপ নেই অথচ দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে দেখো। আসলে নিজেদের ছেলে মেয়েরা তাদের তুলনায় কম। মিমি যেমনই চাকরি করে সংসার চালায়, তারা তেমনটাও করে না। সৌন্দর্যের তুলনায় তারা মিমি রিহার নিচে, সুতরাং তারা তাদের সুখ সহ্য করতে পারে না। তাদের গায়ে জ্বালা ধরে। তারা সুযোগের অপেক্ষা করে, কখন সুযোগ আসবে আর তাদের সুখের সংসার জ্বালিয়ে
ছাটখাট করে দেবে। ভারী জাঁকজমক ভাবে সাজানো হয়েছে তানিয়াদের বাড়ি। তানিয়া বেশ উচ্চবিত্ত পরিবারের মেয়ে, তার বিয়েতে কিছু কম থাকবে সেটা হতেই পারে না। মিমি বাড়ির মধ্যে প্রবেশ করে বেশ লোকজন দেখতে পেল। তানিয়ার আত্মীয় স্বজন আর প্রতিবেশীতে বাড়ি গম গম করছে। বাচ্চারা এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে, বড়রা বিভিন্ন কাজে ব্যস্ত। মিমি এগিয়ে যেতে নিলে তানিয়ার মায়ের সামনে পড়ল। তানিয়ার মা তাকে দেখে রাগি রাগি মুখ করে বললেন, মেয়েকে রাগ দেখিয়ে বললেন, তুই এখন এলি? বিয়ে বাড়িতে এত কাজ আর তুই মেহমানদের মতো এখন এসেছিস? মিমি মৃদু হেসে তাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, রাগ করো কেন আন্টি? জানোই তো এখন চাকরি পেয়েছি, অফিসে যেতে হচ্ছে। ছুটি না পেলে আমি কি আসতে পারি? তানিয়ার মা মিমির হাত ছাড়ানোর ভান করে বললেন। তুই শর্ত, তোর সাথে আমার কোনো কথা নেই। মিমি তাকে হাসানোর জন্য তার গাল টেনে দিয়ে বলল, আমার সুইট আন্টি, তুমি কি জানো তোমাকে কত সুন্দর লাগছে? আঙ্কেল দেখলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। তানিয়ার মা হেসে দিলেন। মিমির বাহুতে মৃদু চর বসিয়ে বললেন, হয়েছে তোর মাখন দেওয়া, এখন তানির কাছে যা। মেয়েটা জেদ ধরে বসে আছে, তুই না আসা পর্যন্ত সে রেডি হবে না। কি করি এই মেয়েকে নিয়ে বলতো? আজ বাদে কাল বিয়ে, অথচ তাকে দেখ। মিমি তাকে আশ্বাস দিয়ে বলল, একদম চিন্তা নিও না আন্টি, আমি এসে গিয়েছি, এখন খাপে খাপ সব ঠিক করে দিব। হ্যাঁ তাই যা। মিমি তাকে ছেড়ে দিয়ে তানিয়ার রুমের দিকে চলে গেল। তানিয়ার মা হাসলেন। মিমি এসে যাওয়ায় তিনি আসলে চিন্তামুক্ত হয়েছেন। একমাত্র মিমিই পারে তার জেদি মেয়েকে সামলাতে। তিনি মিমির দিক থেকে নজর সরিয়ে পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তানিয়ার রুমে বিছানায় বসে আছে, তার সামনেই গায়ে হলুদের সব জিনিসপত্র ছড়ানো। সে জেদ ধরে বসে আছে, মিমি না আসলে এক পাও নড়বে না। রুমে অবস্থানরত তার কাজিনরা হতাশার শ্বাস ফেলেছে। এরই মধ্যে মিমি রুমে প্রবেশ করলো। তানিয়ার অবস্থা দেখে তার চোখ চড়ক গাছ। এখনো এই মেয়ে রেডি হয়নি? গায়ে হলুদ হবে কখন? মিমিকে দেখে খুশিতে তানিয়ার চোখ চকচক করে উঠল। সে ছুটে গিয়ে মিমির ওপর ঝাঁপিয়ে পড়ল। মিমি পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল, বলল, কি করছিস তানি? চেপে মেরে ফেলবি নাকি? তানিয়া ক্রুদ্ধ কণ্ঠে বলল, হ্যাঁ, তোকে তো চেপে ধরে মেরেই ফেলবো। এত দেরি করলি কেন আসতে? তুই না আসলে আমি গায়ে হলুদেই দিতাম না। মিমি তানিয়ার বাচ্চামো দেখে হাসে। মিমি ভাবে তার কপাল আসলেই ভালো যে তানিয়ার মতো বেস্ট ফ্রেন্ডকে সে পেয়েছে। এমন বন্ধু সচরাচর দেখাই যায় না। বন্ধুর জন্য গায়ে হলুদ দেবে না, এই কেমন ধরনের কথা হলো? মিমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করে। সে তানিয়াকে ছাড়িয়ে বলল, সরি, এবার তো আমি এসে গিয়েছি, এখন রেডি হয়ে নে। মেরি মা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তুই আমাকে সাজিয়ে দে। আর রিহা আসেনি? না রে, ও বললো একবারে বিয়ে দিনই আসবে। তোকে সরি বলতে বলেছে আমাকে। ঠিক আছে, কিন্তু গায়ে হলুদে না আসার শাস্তি স্বরূপ রিহাকে একটা লেগ পিস বেশি খেতে হবে, বলে দিলাম। মিমি হেসে তানিয়ার মাথায় চাটি মেরে বলল, পাগলি একটা, চল তোকে রেডি করিয়ে দিই। অতঃপর মিমি তানিয়াকে হলুদের শাড়ি পরিয়ে দিল, সাথে কাঁচা ফুলের গহনা। সাজানো শেষে মিমি তানিয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তানিয়াকে হলুদের সাজে খুব সুন্দর লাগছে। মিমি আঙুলে একটুখানি কাজল নিয়ে তানিয়ার কানের পিছনে লাগিয়ে দিয়ে বলল, তোকে খুব সুন্দর লাগছে তানি। এই যে নজর টিকা দিয়ে দিলাম, আর কারোর নজর লাগবে না। জিজুকে কয়েকটা ছবি পাঠিয়ে দিই, কি বলিস? তানিয়ার লাজুক হেসে মাথা নুয়ে নিল। মিমি হেসে তানিয়ার ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে মেঘকে পাঠিয়ে দিল। মিমি কোনোই দিয়ে তানিয়াকে গুঁতো দিয়ে বলল, ওরে আমার লজ্জাবতী, আমি ছেলে হলে তোকে নিয়ে পালিয়ে যেতাম রে তানি। আমার খুব আফসোস হচ্ছে, আমি কেন ছেলে হলাম না। শেষের কথাগুলো মিমি খুবই আফসোসের সাথে বলল। তানিয়া খিলখিল করে হেসে বলল, সত্যি রে মিমু, তুই ছেলে হলে আমি তোর সাথে পালিয়ে যেতাম। তুই ছেলে হলে খুবই হ্যান্ডসাম হতিস। মেয়েকে বুড়ো আঙুল দেখিয়ে আমি তোর সাথে চলে যেতাম। রুমে উপস্থিত সকলে তাদের কথা শুনে হাসছে। মাঝে মাঝে মুগ্ধ হচ্ছে এমন বন্ধুত্ব দেখে। তারা হয়তো এমন বন্ধুত্ব খুব কমই দেখেছে। মিমি তানিয়াকে তাড়া দিয়ে বলল,
চল তানি, এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আন্টি সে কখন থেকে অপেক্ষা করছে। সকলে মিলে তানিয়াকে গায়ে হলুদের আয়োজন করা জায়গায় নিয়ে গেল। তানিয়াকে বসানো হলো। তানিয়ার মা মেয়ের থুতনিতে হাত ছুঁয়ে হাতে চুমু খেয়ে বললেন, মাশাল্লাহ, আমার মেয়েকে একদম হলুদ পরীর মতো লাগছে। এই তোমরা এবার হলুদের কাজ শুরু করো। তানিয়ার হলুদের অনুষ্ঠান শুরু হলো। মিমি তানিয়ার পাশে দাঁড়িয়ে আছে। তানিয়া তাকে ছাড়ছে না। একে একে সকলে তানিয়াকে অল্প অল্প হলুদ ছুঁয়ে দিল। শেষে মিমি তানিয়াকে হলুদ লাগিয়ে দিল। তানিয়া নিজের মুখ থেকে হলুদ নিয়ে মিমির মুখে লাগিয়ে দিয়ে বলল, আমার গায়ে ছোঁয়া হলুদ তোর গায়ে লাগিয়ে দিলাম। এবার তোর খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আমার বিয়ে হচ্ছে আর তোরও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা জামাইদের নিয়ে একসাথে ঘুরতে যাব। উপস্থিত সকলে হেসে উঠল। মিমি মুচকি হেসে বলল, জিজু কি জানে যে সে একটা বাচ্চাকে বিয়ে করছে? তার জীবনটা তুই তেজপাতা করে ছাড়বি রে তানি। তানিয়া মুখ ভেঙচি কেটে বলল, আমি কি তাকে বলেছিলাম আমাকে বিয়ে করুন? এখন তার জীবন তেজপাতা হলে আমার কিছুই করার নেই। তুই পারিসও বটে তানি। অতঃপর তানিয়ার মাথায় পানি ঢেলে তাকে রুমে নিয়ে যাওয়া হলো। তানিয়া ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলে মিমি বলল, আজ আমি আসি তাহলে তানি, কাল সকাল সকাল চলে আসব। কোথাও যাচ্ছিস না তুই, আজ এখানে আমার সাথেই থাকবি। কিন্তু তানি। তুই থাকবি মানে থাকবি। আমি কালই চলে যাব মিমু। আগের মতো আর গল্প করতে পারবো না। আজ আমরা অনেক গল্প করব। তুই আন্টিকে কল দিয়ে বলে দে। তানিয়া জেদের কাছে মিমিকে হার মানতে হলো। সে রাজি হয়ে গেল। তানিয়া খুশিতে লাফিয়ে উঠল। মিমি হেসে মাকে কল দিয়ে তার থাকার কথা জানিয়ে দিল। তানিয়া মিমির ওপর পুনরায় ঝাঁপিয়ে পড়ল। দুই বান্ধবী মিলে খুব হাসলো। তানিয়ার রুমে অনেকে আসছে তার সাথে কথা বলতে। মিমি সরে যেতে চাইলেও তানিয়া ছাড়লো না। তাকে বগল দাবা করে বসে রইল। এই তানি ওঠ। তানিয়ার কোনো নড়চড় নেই। সে মরার মতো ঘুমিয়ে আছে। মিমি কিছুক্ষণ ডাকাডাকি করেও তাকে তুলতে পারল না। কে বলবে আছে এই মেয়ের বিয়ে? মিমি কিঞ্চিত রেগে গেল। তানিয়ার হাত ধরে টেনে বসিয়ে দিল। তানিয়া ঘুম ঘুম কণ্ঠে বলল, ঘুমাতে দে মিমু, খুব ঘুম পাচ্ছে। আজ যে তোর বিয়ে সে খেয়াল আছে, ওঠ না। তানিয়া আবার শুয়ে পড়ল। মিমি বাধ্য হয়ে টেবিলে রাখা গ্লাসের পানি তানিয়ার মুখের ওপর ঢেলে দিল। তানিয়া ধড়ফড়িয়ে উঠে বসলো। বলল, মিমুরে, আমাদের ছাদ মনে হয় ফুটো হয়ে গিয়েছে। পানি পড়লো কোথা থেকে? মিমি কোমরে হাত গুজে বলল, আমি পানি ঢেলেছি। তানিয়া কাঁদো কাঁদো মুখ করে বলল, তুই এমনটা করতে পারলি? তোর বুক কাঁপলো না? না কপাল না। তুই উঠবি নাকি এবার বালতিতে করে পানি নিয়ে আসবো? না থাক, তোকে আর কষ্ট করে পানি আনতে হবে না। আমি উঠে গিয়েছি। উঠে আমাকে উদ্ধার কর। তানিয়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। মিমি দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বের হয়ে গেল। অনেক কাজ তার। মিমিকে দেখে তানিয়ার মা বললেন, কি রে, তানি উঠেছে? উঠেছে আন্টি। তানিয়ার মা ব্যস্ত কণ্ঠে বললেন, আচ্ছা তুই একটু রান্নার ওদিকটা দেখ না মা। আমি যে কোন দিক রেখে কোন দিকে ছুটবো। তুমি চিন্তা করো আন্টি, আমি সব দেখে নিচ্ছি। বলে মিমি চলে গেল। তানিয়ার মা যেন স্বস্তি পেলেন। তিনি ব্যস্ত ভঙ্গিতে অন্যদিকে চলে গেলেন। ছোট মামা। মেঘ নিশানকে কোলে তুলে নিয়ে বলল, হ্যাঁ বলো নিশু। নিশান মুখ কুঁচকে বলল, ইস, তুমি আমাকে মেয়েদের নামে ডাকছো কেন? আমাকে নিশান বলবে। মেঘ হাসলো। এক হাতে কান ধরে বলল, আমার ভুল হয়ে গিয়েছে, আর বলবো না। এবার তুমি বলো কি বলতে চাইছিলে। ছোট মামা, তুমি এত সেজে গুজে কোথায় যাবে? আমি তো বিয়ে করতে যাব, তোমাকেও সাথে বিয়ে করে নিয়ে যাব। আমিও বিয়ে করব, তোমার বউটা আমাকে দিয়ে দাও। মেঘ চোখ গোল গোল করে বলল, আমার বউ তোমাকে দিয়ে দিলে আমি কাকে বিয়ে করব? আর তুমি তো ছোট, আরো বড় হও, তারপর তোমাকে একটা টুকটুকে বউ এনে দেব। সত্যি টুকটুকে বউ এনে দেবে? রসমালাইয়ের মতো? মেঘ ভেবা চাকা খেয়ে বলল, রসমালাইটা আবার কে বাবা? আছে একজন, রসমালাই খুব ভালো জানো। সে আমাকে অনেক আদর করে আর অনেক কিছু শিখিয়ে দেয়। আর জানো, সে এত কিউট। ও তাই নাকি? নিশান মাথা নাড়ায়। এর মধ্যে ঈশানী রুমে প্রবেশ করে। নিশানকে বলল,
নিশান নানুর কাছে গিয়ে রেডি হয়ে নাও, মামার সাথে বউ নিয়ে আসতে যেতে হবে তো নাকি? মেঘ নিশানকে কোল থেকে নামিয়ে দিল। নিশান দৌড়ে বের হয়ে গেল। মেঘ ঈশানীকে জিজ্ঞেস করলো, এই রসমালাইটা কে রে ঈশানী? নিশান দেখি তার খুব বড় ফ্যান। ঈশানী হেসে বলল, একটা মেয়ে ওকে পড়াতে আসে, তাকে দেখে নিশান রসমালাই নাম দিয়েছে। তোর সাথে থেকে থেকে আমার ছেলেটা একটা দুষ্টু হয়েছে। তুই কি বলতে চাস? আমি তোর ছেলেকে বিগড়েছি? তার বলতে আদতে বাদর বানিয়েছিস। নিশান আমাকে কি বলে জানিস? বলে আমার বউটা তাকে দিয়ে দিতে। আমি অল্পের জন্য হার্ট অ্যাটাক করিনি। আমার সাধের বউ কিনা নিশানের নজরে পড়ে গেল। বউকে দেখে শুনে রাখতে হবে। ঈশানী হেসে ফেলল। মেঘের মাথায় চাটি মেরে বলল, হয়েছে, ড্রামা বন্ধ কর, একটু পরে রওনা দিতে হবে। রেডি আর কি হবি, বউ আনার আনন্দে আগে ভাগে রেডি হয়ে আছিস। মেঘ হেসে বলল, দেরি আর সহ্য হচ্ছে না আমার। কখন যে বউকে দেখবো। আমার দুই ভাই দুই মেরুর বাসিন্দার, একজন বিয়ের জন্য লাফাই আর একজন বিয়ে থেকে 100 হাত দূরে থাকে। বলে সে রুম থেকে বের হয়ে গেল। মেঘ হেসে ফোন বের করে তানিয়ার গায়ে হলুদের ছবিটা দেখতে লাগলো। হলুদের সাজে তানিয়াকে দেখে মেঘের হার্টবিট মিস হয়ে গিয়েছিল। না জানি বিয়ের সাজে দেখলে তার আজ কি হবে। মিমি দরজা ঠেলে রুমে প্রবেশ করলো। দেখলো তানিয়ার সাজ শেষ। সে বিছানায় বসে আছে। তাকে দেখতে জল জ্যান্ত একটা পুতুল লাগছে। তানিয়া মিমিকে দেখে বিছানা থেকে নামতে নিলে মিমি তাকে থামিয়ে দিল। নামিস না তানি, বসে থাক, সাজ নষ্ট হয়ে যাবে। আজকের দিনটা অন্তত শান্ত হয়ে থাক। তানিয়া চুপ করে বসে পড়ল। বিস্ফোরিত কণ্ঠে বলল, তুই এখনো রেডি হসনি? অনেক কাজ ছিল তানি, সময় পাইনি। এখন রেডি হয়ে নে, মা তোর জন্য একটা শাড়ি কিনেছে। আমি কিন্তু কিনিনি। এখন মা যখন কিনেছে, তুই তাকে বারণও করতে পারবি না। তাই শাড়িটা পরে রেডি হয়ে নে। একটানা কথাগুলো বলে সে দম নিয়ে আবার বলল, এই যে পার্লারে মেয়েরা তোকে সাজিয়ে দেবে, বেশি না, একটুখানি। তুই আর না করিস না মিমু, যা তাড়াতাড়ি শাড়িটা পরে আয়। তানিয়ার কথার মধ্যে মিমি আর কিছু বলতে পারল না। অজ্ঞতা সে শাড়ি হাতে ওয়াশরুমে ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ পর সে শাড়ি পরে বের হলো। খয়েরি রঙের জামদানি শাড়িতে তাকে খারাপ লাগছে না। তানিয়ার ইশারাতে পার্লারের মেয়েরা তাকে চেপে ধরলো। হালকার মধ্যে তাকে সাজিয়ে দিল। চুল খোপা করে একটা গোলাপ গুঁজে দিল। সাজ সেজে মিমি তানিয়ার দিকে তাকালো। তানিয়া তাকিয়ে থেকে মিমিকে কাছে ডাকলো। মিমি তানিয়ার কাছে গেলে সে চোখ থেকে কাজল নিয়ে মিমির কানের পেছনে লাগিয়ে দিয়ে বলল, কারো নজর যেন না লাগে। তোকে কতদিন পর এভাবে দেখলাম রে মিমু, আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমার তো ভীষণ ভয় করছে, তোকে যদি কেউ ধরে নিয়ে যায়। মিমি হেসে ফেলল, বলল, কি সব বলছিস? আমার তানি থাকতে আমায় কেউ কিছু বলতে পারবে না। তানিয়া কিছু বলার আগে রিহা চেঁচিয়ে উঠল, তানিয়া আপু! মিমিও তানিয়া চমকে তাকালো। রিহা গাউন ধরে দৌড়ে এসে তানিয়ার সামনে ধপ করে বসে পড়ল। তোমাদের দুজনকে কত সুন্দর লাগছে। আপু তো সাজতেই চায় না, নিশ্চয়ই তুমি জোর করে সাজিয়েছো, তাই না তানিয়া আপু? তানিয়া রিহার গাল টেনে দিয়ে বলল, তুমি একদম ঠিক বলেছ। তোমার আপু তো 1 নম্বরের নিরামিষ, সাজতে টাজতে চায় না। কিন্তু তোমাকে বারবি ডলের মতো লাগছে। সাবধানে থাকবে, যদি কেউ পুতুল ভেবে তুলে নিয়ে যায়। রিহা খিলখিল করে হেসে উঠে বলল, আমাকে কেউ ধরতে আসলে আচ্ছা করে কামড়ে দেব। আচ্ছা আপু, জিজুর কাছ থেকে 50,000 টাকা আদায় করবো কিন্তু। মিমি চোখ বড় বড় করে তাকালো, বলল, কি বলছিস রিহু? একদম দুষ্টুমি চলবে না। রিহার ঠোঁট উল্টে তানিয়ার দিকে তাকালো। তানিয়া হেসে বলল, তুমি বাদ দাও তোর কথা, আমি বলছি। তুমি 100 বার নেবে। শোনো, যদি সোজাসুজি দিতে না যায় তাহলে। তানিয়া রিহার কানে কিছু একটা বলল। মিমি হতাশ হয়ে বলল, কেউ নিজের বিয়েতে নিজের বরের কাছ থেকে টাকা তোলার ধান্দা করে, তা তোকে না দেখলে আমি জানতেই পারতাম না রে তানি। তানিয়া আর রিহা শয়তানি হাসে। তাদের প্ল্যানিং করা শেষ। টাকা না দিয়ে বরযাত্রী যাবে কই? আজ বাচ্চা ধনেরা টাকা না দিয়ে 1 পাও নড়তে পারবে না। গেট ধরে দাঁড়িয়ে আছে রিহা। তার আশেপাশে তানিয়ার কাজিন। মেয়ে ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছে। সে রিহাকে ঠিক চিনল না। রিহা বলল,
টাকা ফেলুন জিজু, না হলে ঢুকতে পারবেন না। মেঘ ভুরু কুচকে বলল, তোমাকে তো ঠিক চিনলাম না। আমি তানিয়া আপুর বেস্ট, মিমের একমাত্র ছোট বোন, বুঝেছেন? ও, শালিকার বোন, মানে আমার আর এক শালিকা। হ্যাঁ সুইট জিজু, এখন ভদ্র ছেলের মতো 50,000 টাকা ছাড়ুন দেখি। মেঘ চোখ বড় বড় করে বলল। 50,000? পাশে তাকিয়ে বন্ধুদের বলল, এই তোরা কিছু বলছিস না কেন? কিছু কর, না হলে আমার বউকে নিতে দেবে না আর টাকা লুটে নেবে শালিকা। সকলে মেঘের কথা শুনে মুখ চেপে হাসে। মেঘ আবারও বলল, সিফাত কই? আরে ওকে ডাক, ওই পারবে সামলাতে। এরই মধ্যে সিফাত হাজির। তার ফোনে কল আসায় সে দূরে দাঁড়িয়ে কথা বলছিল। সে রিহাকে দেখে চমকালো। রিহাও অবাক হলো, কিন্তু প্রকাশ করলো না। সিফাত গলা খাকড়ি দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মেঘের এক বন্ধু বলল, 50,000 টাকা দাবি করছে বেআই সাহেবা। সিফাত রিহার দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, 50,000 টাকা বললেই হলো? টাকা কি গাছে ধরে নাকি? রিহা মুখ কুচকে বলল, দেওয়া লাগবে না জিজু, আপনার বউটাও নেওয়া লাগবে না। সিফাত পূর্ণ দৃষ্টিতে রিহার দিকে তাকালো। গোলাপি রঙের গাউন পরেছে মেয়েটা, একদম পিচ্ছি লাগছে, কিউটও লাগছে। সিফাত খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখতে লাগলো। এর মধ্যে মেঘ তাকে খোঁচা দিয়ে বলল, এই ভাই কিছু কর, আমি কিন্তু বউ না নিয়ে যাব না বলে দিলাম। সিফাত রিহাকে বলল, আমরা দিতে পারবো না, দরকার পড়লে ঠেলে ঠেলে ঢুকে পড়বো, তবুও টাকা দেবো না। রিহা সিফাতের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, একটা গেম খেলবো, আপনারা না আপনি। আপনি যেহেতু আপত্তি করছেন, টাস্কটা আপনাকেই সম্পূর্ণ করতে হবে। যদি পারেন তাহলে আমরা একটা টাকাও নেব না। বলুন রাজি? সিফাত কনফিডেন্টের সাথে বলল, ওকে রাজি। রিহা শয়তানি হাসি দিল। এক বন্ধু সিফাতের কানে কানে বলল, এটা কি করলি? তুই রাজি হয়ে গেলি? এটা কিন্তু খুব ডেঞ্জারাস। সিফাত গলা উঁচিয়ে রিহাকে শুনিয়ে শুনিয়ে বলল, আরে ভয় পাচ্ছিস কেন? পিচ্ছি মানুষ আর কি বা করবে? রিহা ক্রুদ্ধ হয়ে সিফাতের দিকে তাকালো। বাঁকা হেসে মনে মনে বলল, এই পিচ্ছি মানুষদের কি কি করতে পারে তা এখনই টের পাবেন। সে সিফাতের একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল, এই যে এই 1 গ্লাস পানি পান করতে হবে, সিম্পল। সিফাত গ্লাসটা হাতে নিয়ে দেখলো কেমন ঘোলা ঘোলা লেবুর শরবতের মতো দেখাচ্ছে। নিশ্চয়ই এতে কিছু মিশিয়েছে। সিফাত ঢোক গিলল। রিয়া তাড়া দিয়ে বলল, কি হলো, দ্রুত পান করুন, জিজু আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? সিফাত মনে মনে আল্লাহকে স্মরণ করে গ্লাসে চুমুক দিল। পানি গালের ভেতর যেতেই তার গা গুলিয়ে উঠল। থুতু করে সব গাল থেকে বের করে দিল। রিহা সহ সকলে হেসে উঠল। সিফাতের মনে হলো সারা জন্মের জন্য তার মুখের রুচি চলে গেল। মনে হয় 1 প্যাকেট লবণের আধাটুকু ঢেলেই শরবত বানানো হয়েছে। রিহা বলল, ফেল হয়ে গেলেন জিজু, এবার টাকা ফেলুন। সুযোগ দিয়েছিলাম কিন্তু আপনারা পারলেন না। অজ্ঞতা মেঘকে 50,000 টাকা ছাড়তে হলো। রিহা তাকে মিষ্টি মুখ করিয়ে পথ ছেড়ে দিল। মেঘ সিফাতের পিঠে থাবা বসিয়ে দিল। আমি ভেবেছিলাম তুই পারবি, কিন্তু তুই তো কিছুই পারলি না, আমাকে 50,000 টাকা খোয়াতে হলো। সিফাত রিহার পাশ থেকে যাবার সময় সে বলল, কি মিস্টার, দেখলেন তো পিচ্ছি মানুষ কত কিছু করতে পারে? আর কখনো আমাকে পিচ্ছি বলে দেখেন। রিহা মুখ বাঁকিয়ে চলে গেল। রিহার বাচ্চামো দেখে সিফাত মৃদু হাসলো। আরে রিহু, তুই কাকে লবণগুলো খাইয়েছিস? জিজুর এক বন্ধুকে। আমি খাওয়াইনি, আপু সে নিজে খেয়েছে। মিমি রিহার কান টেনে ধরে। রিহা চোখ মুখ কুঁচকে বলল, আহ আপু, লাগছে তো। লাগুক, লবণগুলো খাইয়েছিস, এখন সে খাবে কি করে? আমি কি করব, তারা আমাদের কথায় রাজি হচ্ছিল না, তাই তো। মিমি রিহার কান ছেড়ে দিয়ে হাতে একটা মিষ্টির প্লেট তুলে দিয়ে বলে, লবণগুলা তুই খাইয়েছিস আর মিষ্টিও তুই খাওয়াবি। যা, তাকে খুঁজে বের করে মিষ্টি দে, এতে যদি তার রুচি একটু ঠিক হয়ে যায়। কিন্তু আপু। মিমি চোখ বড় করে বলল, কেন? কোনো কিন্তু নয়, এক্ষুনি যা। রিহা মুখ কুমড়া করে চলে গেল। মনে মনে সিফাতকে বকতে ছাড়ল না। রিহা যাওয়ার পর তানিয়ার মা এসে মিমিকে বললেন,
মিমি, ওইদিকে বরযাত্রীর লোকজন বসে আছে, তুই একটু যেয়ে তাদের নাস্তা পানি দে। আমার এত কাজ, আমি ওদিকটায় যেতেই পারছি না। এরই মধ্যে তার ডাক পড়ল। তিনি দ্রুত পায়ে প্রস্থান করলেন। মিমি সাথে করে তানিয়ার কয়েকজন কাজিন নিয়ে বরযাত্রীদের দিকে গেল। এক এক করে সকলের হাতে নাস্তার প্লেট তুলে দিতে লাগলো। ঈশানী মিমিকে দেখে অবাক হয়ে বলল, আরে মিমি, তুমি? মিমি মুচকি হেসে বলল, জি আপু, আমি তানিয়ার বান্ধবী। ও মা, তাই নাকি? আগে জানতাম না তো। ভাইয়া কি তোমাকে চিনতো? আমাকে বলেনি তো। নিশান মিমিকে দেখে তার কোমর দু হাতে জড়িয়ে ধরে বলল, রসমালাই, তোমাকে খুব সুন্দর লাগছে। মিমি হেসে তার গাল আলতো টেনে দিয়ে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি মায়ের সাথে সাথে থাকবে কেমন? ভদ্র ছেলে হয়ে বসে থাকবে। নিশান মাথা নাড়িয়ে ঈশানীর পাশে যেয়ে বসলো। মিমি এগিয়ে বাকিদের নাস্তা দিতে লাগলো। আজমল খানকে দেখে মিমি সালাম দিল। তিনি মিমিকে দেখে বললেন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। তুমি তানিয়ার বান্ধবী? জি স্যার। তাহলে তো আমরা আত্মীয় হয়ে গেলাম। তো তোমার কাজ কেমন চলছে? আবার ভাতিজা তোমাকে দিয়ে বেশি কাজ করাচ্ছে না তো? আজমল খানের পাশেই বসে আছে কায়েব। দৃষ্টি তার ফোনের দিকে নিবদ্ধ। মিমি সেদিকে আর চোখে একবার তাকিয়ে আজমল খানকে নাস্তার প্লেট দিয়ে বললেন, না স্যার, সব ঠিক মতো চলছে। এবার সে কায়েবের দিকে নাস্তার প্লেট এগিয়ে দিল, কিন্তু কায়েব চোখ ওঠায় না, যেন সে ফোনের মধ্যে ঢুকে যাবে এমন একটা ভাব। মিমি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সে হালকা কেশে ডাকলো, স্যার। কায়েব ফোন থেকে মুখ তুলে ভুরু কুঁচকে তাকালো। সে যেন চরম বিরক্ত। মিমির দিকে তাকিয়ে তার ভুরু যুগল সমান হলো। দৃষ্টিতে একরাশ মুগ্ধতা এসে ভর করলো। তার মনে হলো নিজের মায়ের পর শাড়িতে নজর কাড়া রমণীকে দেখেছে সে। কতক্ষণ সে মিমির দিকে নির্লজ্জের মতো তাকিয়েছিল জানা নেই। কায়েবের এমন দৃষ্টিতে মিমি লজ্জায় মিয়ে যাচ্ছে। সে পুনরায় কাশি দিয়ে কায়েবের ধ্যান ভাঙানোর চেষ্টা করলো। কায়েব ঘর থেকে বের হয়ে অপ্রস্তুত হয়ে পড়ল। সে মিমির দিকে এতক্ষণ তাকিয়েছিল ভাবতেই নিজেকে ধিক্কার জানালো। গলা ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, নো থ্যাঙ্কস, আমি নেব না। মিমি পারে নাই মিষ্টি কায়েবের মুখে ঠুসে দিতে। আরে ভাই, নিবি না যখন তখন দাঁড় করিয়ে রাখলি কেন, খবিশ কোথাকার। মনে মনে কায়েবকে হাজার বকতে বকতে মিমি বাকিদের দিকে এগিয়ে গেল। কায়েব না চাইতেও তার দিকে আর চোখে তাকালো। তার বুকের মধ্যে এখনো ধকধক করে শব্দ হচ্ছে। হাতে মিষ্টির প্লেট নিয়ে বিড়বিড় করতে করতে হাঁটছে রিহা। সে সিফাতকে খুঁজে পাচ্ছে না। এতক্ষণ তাকে হাজার গালি দেওয়া হয়ে গিয়েছে। রিহার মেজাজ প্রচুর খারাপ হচ্ছে। সে বিয়ে বাড়িতে এসেছে কোথায় ঘুরে ঘুরে বেড়াবে তা না, তাকে ওই উল্লুককে খুঁজে বেড়াতে হচ্ছে। রিহা এসব ভাবতে ভাবতে এগোচ্ছিল, হঠাৎ হ্যাচকা টানে নিজেকে একটা ফাঁকা রুমের মধ্যে আবিষ্কার করলো। নিজের সামনে সিফাতকে দেখে ভড়কে গেল। থতমত খেয়ে বলল, আপনি? আমি তো আপনাকেই খুঁজছিলাম। সিফাত ভুরু কুচকে বলল, কেন? আবার লবণ গলা খাওয়ানোর ইচ্ছা আছে নাকি? রিয়া চোখ ছোট ছোট করে বলল, আমি আপনাকে খাওয়াইনি, আপনি নিজে খেয়েছেন। এখন আমার দোষ দিচ্ছেন? আর আমি কত ভালো দেখেছেন। এই যে আপনার জন্য মিষ্টি এনেছি, খেলে খান, না খেলে সরুন। সিফাত রিয়ার দিকে এগিয়ে এলো। রিয়া ভড়কে গিয়ে দেয়ালে পিঠ থেকে দাঁড়ালো। সিফাত রিহার পাশ কাটিয়ে দেয়ালে এক হাত ঠেকিয়ে বলল, তোমাকে বিশ্বাস করতে পারছি না, যদি এতে লবণ মেশানো থাকে তো। রিহার শরীরে কাঁপুনির সৃষ্টি করলো। বুকের মধ্যে কেউ যেন ঢোল পেটাচ্ছে। সিফাতের নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। এ কেমন অনুভূতি? তার এমন কেন হচ্ছে? কিশোরী রিহা তা বুঝতে পারছে না। আগে কখনো কোনো পুরুষ তার এত কাছে আসেনি। তার জন্য কি এমন হচ্ছে? রিহা কম্পিত গলায় বলল, বিশ্বাস না হলে খেতে হবে না, আমি যাচ্ছি। রিহা যেতে নিলেই সিফাত দেয়ালের অপর পাশে হাত রেখে তাকে সম্পূর্ণ বন্দি করে ফেলল। রিহার যেন দম বন্ধ হয়ে আসবে। সিফাত ভুরু নাচিয়ে বলল, যাবে তো? আগে আমাকে মিষ্টি দিয়ে যাও, মুখের ভেতর একদম নোনতা হয়ে গেছে। তার আগে তুমি একটা মিষ্টি আমাকে খাইয়ে দাও। রিহা পারে না ছুটে পালিয়ে যেতে। সে বাধ্য হয়ে একটা মিষ্টিতে কামড় বসালো। তাকে চমকে দিয়ে সিফাত তার হাতের আঙুল সহ মিষ্টি মুখে পুরে নিল। রিহা হকচকিয়ে গেল। সিফাত তার আঙুল কামড়ে ধরল।
রিহা ব্যথায় কুকড়ে উঠল। সিফাত সরে এলো। রিহা নিজের আঙুলের দিকে তাকিয়ে বলল, রাক্ষস নাকি আপনি? ইস, আমার আঙুলে দাঁত বসিয়ে দিয়েছে। সিফাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমাকে লবণ গলা খাইয়েছিল না, এটা তার শাস্তি, বুঝলে পিচ্ছি? বলে সিফাত বের হয়ে গেল। রিহা কাঁদো কাঁদো হয়ে বলল, তোর বিয়ে হবে না রাক্ষস, আর যদিও হয় তাহলে তোর বউ তোকে জ্বালিয়ে মারবে, দেখে নিস। আমাকে পিচ্ছি বলা, তাই না? তোর বউ পিচ্ছি হবে। রিহা রাগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল। সিফাতকে হাতের মুঠোয় ফেলে নির্ঘাত তার গলা টিপে দিত। সকলের দৃষ্টি কাজের দিকে, আসলে দৃষ্টি থাকা উচিত বর বউয়ের দিকে, কিন্তু এখানে উল্টো। মধ্যবয়সী কাজী নিজের ঘাম মুছতে মুছতে প্রায় 1 বক্স টিস্যু পেপার শেষ করে ফেলেছে, তবুও তার ঘাম থামছে না। মেঘের কবুল বলা শেষ। কাজী কবুল বলতে বলতে সে বিনা দেরিতে কবুল বলে দিয়েছে। সে যেন খুব ব্যস্ত মানুষ। এদিকে তানিয়া মুখে তালা দিয়ে রেখেছে, তার মুখে কবুলের কও নেই। কাজী তাকে বেশ কয়েকবার বলেছে, তবু সে মুখ খোলেনি। মেঘের ভাষ্য মতে কাজী ভালো করে বিয়ে পড়াতে পারছে না। সে কাজীকে কয়েক দফা ঝাড়ি দিয়েছে। কাজী পড়েছে মহাজালায়। কোনে কবুল বলে না, আর এদিকে মুখে পান নেই। সবার সামনে বাটা থেকে মুখে দিতেও পারছে না। বেচারা কাজীর অবস্থা দেখেই অনেকে মুখ চেপে হাসছে। কাজী কাছুমাছু হয়ে বসে আছে। মেঘ তাকে আবারও দিল এক ধমক। সে যে নতুন বর সেদিকে তার খেয়াল নেই। বউ কবুল বলছে না দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। হেই কাজী, বউ কবুল বলছে না কেন? কেমন বিয়ে পড়াচ্ছেন? আবার বিয়ে পড়ান। এবার যদি বউ কবুল না বলে তাহলে আপনি শেষ। কাজী শুকনো ঢোক গিলল। মিমি তানিয়ার থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। সে এগিয়ে গেল, তানিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, আই, তুই কবুল বলছিস না কেন? দেখছিস না জিজু কি হাল হয়েছে? তানিয়া মিমির কানে ফিসফিস করে বলল, আরে একবার কবুল বলে মজা নেই, জীবনে একবারও বিয়ে করছি, মজা নিয়ে বিয়ে করব। মিমি ভ্যাবাচাকা খেয়ে গেল। এই মেয়েকে নিয়ে আর পারা গেল না। মিমি চোখ রাঙিয়ে বলল, এবার কবুল বলবি, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। অনেক মজা নিয়েছিস আর না। মিমি সরে গেল। কাজী আবারও বিয়ে পড়ানো শুরু করলো। মেঘ পূর্বের ন্যায় গড়গড় করে কবুল বলে দিল। তানিয়াকে বলতে বললে সে সবাইকে স্বস্তি দিয়ে ধীরে ধীরে কবুল বলে দিল। সকলে আলহামদুলিল্লাহ বলে উঠল। তার মধ্যে মেঘের আওয়াজটা সকলের আগে বাজলো। এখন বিদায়ের পালা। তানিয়া তার মা বাবাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে। বেচারা মেঘ বউয়ের কান্না দেখে খুব কান্না পাচ্ছে। সে এক প্রকার ছটফট করছে। মেঘের পাশে দাঁড়িয়েছিল কাহির। সে ভাইকে বলল, এমন করছিস কেন? চুপ করে দাঁড়িয়ে থাক। মেঘ ছলছল চোখে কাইফের দিকে তাকালো। কাইফ বিরক্ত হয়ে বলল, প্লিজ এবার এটা বলিস না যে তানিয়ার কান্না দেখে মেয়েদের মতো তোর কান্না পাচ্ছে। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি দিল। সত্যিই তার কান্না পাচ্ছে। কাইফের ইচ্ছে করলো মেঘকে ঘর জামে করে রেখে যেতে। এদিকে কান্নাকাটি থামার নামগন্ধ নেই। মিমি এগিয়ে এসে তানিয়ার মাকে জড়িয়ে ধরে বলল, আন্টি কেঁদো না, বিদায় করো তো এটাকে। আমি আছি না তোমার আর এক মেয়ে। এবার থেকে তোমার সব আদর আমি খাবো। ছাড়ো একে। আই, তুই যা, শ্বশুর বাড়ি চলে যা। কাদার মধ্যেও তারা হেসে ফেলল। তানিয়া মেয়েকে রাগ দেখিয়ে বলল, তুই কেমন বন্ধু রে মিমু? আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, কোথায় কাঁদবি তা না। মিমি মুখ ভেঙচি কেটে বলল, বয়ে গেছে আমার কাঁদতে। তুই বিদায় হলে আমার তো আরো শান্তি। তবে রে, আমি তোকে এত তাড়াতাড়ি শান্তি দিচ্ছি না মিমু। মা, আমি মিমুকে নিয়ে যেতে চাই। অতঃপর মেঘের দিকে তাকিয়ে বলল, আপনার কি কোনো আপত্তি আছে? বউ কান্না থামিয়েছে, এতেই যেন মেঘ আকাশের চাঁদ হাতে পেয়েছে। বউকে বারণ করার কোনো মানেই হয় না। সে বলল, আরে না না, শালিকা আমাদের সাথে গেলে আমরা খুব খুশি হব। শালিকা তুমি চলো। মিমি নাকচ করে বলল, এ হয় না তানি। তানিয়ার একরোখা জবাব, মিমু না গেলে আমি যাব না। আশেপাশের মানুষ অনেক ফুসুর ফুসুর করছে। বন্ধু ছাড়া শ্বশুর বাড়ি যাবে না, এমনটা তারা হয়তো প্রথমবার দেখলো। মেঘ মিমিকে অনুরোধ করে বলল, প্লিজ চলো, তোমার কোনো অসুবিধা হবে না। পাশ থেকে ঈশানী বলল, হ্যাঁ মিমি চলো। এত সব লোকের অনুরোধে মিমি যেতে রাজি হলো। সে রিহাকে বলল, রিহু, তুই একা বাড়িতে যেতে পারবি? তানিয়ার মা ফোড়ন কেটে বললেন,
ও যাবে কেন? ও আজ আমার সাথে থাকুক, কাল তানিয়ার বৌভাত থেকে একেবারে বাড়ি যাবে। মিমি বারণ করলো না। সে বিদায় দিয়ে তানিয়াকে গাড়িতে উঠিয়ে দিল। ফুল সজ্জিত গাড়ির পেছনে তানিয়া আর মেঘ এবং সামনে ড্রাইভিং সিটে বসে আছে কাহিব। মিমি ইতস্তত বোধ করছে। এরই মধ্যে নিশান এসে তাকে জড়িয়ে ধরে বলল, রসমালাই, আমি তোমার সাথে যাব। মিমি তাকে কোলে তুলে নিল। কাইব গলা উঁচিয়ে বলল, সুপার হিরো, তোমার রসমালাইকে গাড়িতে বসতে বলো। সারা রাত তার জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। কাইফের কথা শুনে মিমি থমথমে মুখে উঠে বসলো। এই লোকটা শুধু বাঁকা বাঁকা কথা বলতে জানে। সে মুখ বাঁকায়। তার কোলে বসে আছে নিশান। কাইফ গাড়ি স্টার্ট দিয়ে এগোতে লাগলো। গাড়ি আপন গতিতে এগিয়ে চলেছে। সময়টা রাত 7টা বা 7:30 হবে। নিরিবিলি পথ দিয়ে শাঁসা করে এগিয়ে চলেছে গাড়ি। সকলে নীরব, কারোর মুখে কথা নেই। মিমির কোলে নিশান চুপটি করে বসে আছে। নতুন বউ নিয়ে বাড়ি ফিরছে। নিজেকে কেমন বড় বড় লাগছে। আচ্ছা, সে কবে বড় হবে আর কবে রসমালাইয়ের মতো টুকটুকে একটা বউ পাবে? তার তো অপেক্ষা সহ্যই হচ্ছে না। ইচ্ছে করছে টুক করে বড় হয়ে টুক করে বিয়ে করে নিতে, কিন্তু আফসোস সে তো পারছে না। নীরবতা ভেঙে মেঘ তানিয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, জানো, তুমি যখন কাঁদছিলে তখন আমারও খুব করে কাঁদতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল ছুটতে গিয়ে তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরি। তানিয়া মাথা নিচু করে লাজুক হাসে। মেঘ আবারও বলল, আর কখনো কাঁদবে না তুমি, সব সময় হাসবে। যদি কাঁদো তাহলে টপা টপ চুমু খাবো। বলেই সে তানিয়ার হাতে ঠোঁট ছুঁয়ে দিল। এই প্রথম মেঘের ছোঁয়ায় তানিয়ার সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। কাহিব বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, বড় ভাই যে গাড়িতে আছে সেটা তার খেয়ালই নেই। এ আমার ভাই কিভাবে হতে পারে? নিরিবিলি থাকায় মেঘের কথা তারা শুনেছে। মিমি খুক খুক করে কেসে উঠল। তার কান দিয়ে রীতিমতো ধোঁয়া বের হচ্ছে। কায়েব পাশে থাকায় সেজন্য আরো বেশি লজ্জা পাচ্ছে। কায়েব মিমির দিকে এক পলক তাকিয়ে পানির বোতল এগিয়ে দিল। মিমি তা হাতে নিয়ে কয়েক ঢোক পান করলো। তানিয়া মিমিকে কাশতে দেখে বলল, কি হলো মিমু, ঠান্ডা লাগলো নাকি? কায়েব বিরক্ত মাথা কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, তানিয়া, তোমার গুণধর হাজবেন্ডকে বলে দাও যে সে তার বড় ভাইয়ের গাড়িতে আছে, তার রুমে নয়। সো সে যেন তার মুখে লাগাম দেয়। কায়েফের কথা শুনে তানিয়ার লজ্জা পেয়ে গেল। মেঘ মাথা চুলকে ক্যাপলা হাসিয়ে দিল। তানিয়া তার দিকে কটমট করে তাকালো। মিমি মুখ চেপে হাসছে। নিশান কিছু বুঝতে পারছে না। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বলল, কি হয়েছে রসমালাই, তুমি হাসছো কেন? মিমি থতমত খেয়ে হাসি থামিয়ে দিল। মেঘ পেছন থেকে উৎসুক কণ্ঠে বলল, এটা তোমার রসমালাই নাকি নিশু? মিমি মেঘের কথা শুনে লজ্জা পেল। নিশান সারা জায়গায় ঢোল পিটিয়েছে। নিশান চেঁচিয়ে বলল, এই ছোট মামা, আমাকে মেয়েদের নামে ডাকবা না বলেছি না? ওকে বাবা, সরি। জানো মিমি, নিশান কি বলে? বলে যে তোমার মতো একটা বউ লাগবে ওর। বলেই মেঘ শব্দ করে হেসে উঠল। মিমিও হাসে। নিশান মুখ গোমরা করে বলল, আমার রসমালাইয়ের মতো বউ লাগবে। বড় মামা, তুমি এনে দেবে তো আমার জন্য এমন একটা বউ? কায়েব সামনের দিকে তাকিয়ে থেকে জবাব দিল, আমার সুপার হিরো কিছু চাইবে আর আমি দেব না, এমনটা হতে পারে? আমি তোমার জন্য বউ এনে দেব, আগে তুমি বড় হও, কেমন? নিশান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আবারও চুপ করে বসে থাকলো। বড় মামা যখন বলেছে তখন ঠিক তাকে বউ এনে দেবে। এই নিয়ে তাকে আর চিন্তা করতে হবে না। পুরো রাস্তায় তার আর কথা বলল না। মেঘ তানিয়ার হাত চেপে ধরে বসে থাকলো। তানিয়া হাত ছেড়ে নিতে চাইলেও পারল না। গাড়ি এসে থামলো খান মঞ্জিলের ভেতর। 2 তলা বিশিষ্ট বিশাল খান মঞ্জিল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আলোক সজ্জায় কোথাও কোনো অন্ধকারের ছোঁয়া নেই। লোকজন হই হই করে এসে মেঘ তানিয়াকে নিয়ে গেল। কায়েব নেমে চলে গেল। মিমি নিশানকে নিয়ে নেমে পড়ল। নিশান তার কোল থেকে নেমে দৌড়ে চলে গেল। মিমি বোকার মতো দাঁড়িয়ে আছে। সে তো কিছুই জানে না কি করবে। সে দাঁড়িয়েই থাকলো। কিছুক্ষণ পর নিশান এসে তার হাত ধরে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সাথে, বড় মামা তোমাকে নিয়ে যেতে বলেছে। বলে সে মিমিকে টেনে নিয়ে চলল। মিমি নিশানের কথায় অবাক হলো। কায়েব নিশানকে পাঠিয়েছে, সেটা কিভাবে সম্ভব? নিশান তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরের সৌন্দর্যে মিমির চোখ ধাঁধিয়ে গেল।
আভিজাত্যে পরিপূর্ণ এমন বাড়ি সে আগে দেখেনি। নিশান তাকে রেখে আবার কোথায় চলে গেল মিমির নজরে এলো না। সোফায় মেঘ আর তানিয়া বসে আছে, তাদের ঘিরে রেখেছে আত্মীয় স্বজন। তার থেকে কিছু দূরে মিমি ঈশানীকে দেখতে পেল, সে তার দিকে এগিয়ে গেল। ঈশানী মিমিকে দেখে হেসে বলল, মিমি, তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে ইনি আমার মা, আর মা ও হচ্ছে মিমি, তোমার নাতনি রসমালাই। মিমি দেখলো তার মায়ের বয়সী একজন ভদ্রমহিলা। মিসেস রীতা হাস্যজল মুখে তাকে বলল, কেমন আছো মা? নিশান তোমার কথা খুব বলে। মিমি নিচু কণ্ঠে বলল, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এক ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে আসলাম, আমি খুব খুশি। আচ্ছা তুমি থাকো, আমি খাওয়া দাওয়ার আয়োজন করি। এই ঈশানী চল। বলেই তিনি ঈশানীকে নিয়ে চলে গেলেন। মিমি এক পাশে দাঁড়িয়ে রইল। কায়েব দোতলায় দাঁড়িয়ে মিমিকে দেখে যাচ্ছে। ইতিমধ্যে সে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে। সে মিমিকে দেখেই বুঝতে পারছে অপরিচিত জায়গায় তার অস্বস্তি হচ্ছে। কায়েব নিশানকে ডেকে বলল, সুপার হিরো, তুমি তোমার রসমালাইয়ের কাছে যাও, দেখো কেমন একা দাঁড়িয়ে আছে, যাও। নিশান মাথা নাড়িয়ে চলে গেল। কায়েব উপরে দাঁড়িয়েই তাদের দেখতে লাগলো। নিশানকে কাছে পেয়ে মিমি খুশি হলো। তার খুব অস্বস্তি হচ্ছিল। নিশান তার হাত ধরে বলল, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? আমি তো কাউকে চিনি না, তাই। তুমি এখানে একা দাঁড়িয়ে আছো? বড় মামা আমাকে পাঠিয়েছে, ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। নিশানের ইশারায় মিমি মাথা তুলে উপরে তাকালো। সেখানে কায়েব তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মিমিকে উপরে তাকাতে দেখে সে ব্যস্ত ভঙ্গিতে প্রস্থান করলো। মিমি গোল গোল চোখে তাকিয়ে থাকলো। কায়েবের ইচ্ছে করছে নিজের কপাল দেওয়ালে ঠুকতে। সে নিশানকে পাঠালো আর নিশান মিমিকে সব বলে দিল। বলার কি দরকার ছিল? সে মিমির সামনে লজ্জায় পড়ে যাচ্ছিল। সে বিছানায় গিয়ে বসলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ। মিমি আর ঈশানী তানিয়াকে মেঘের রুমে নিয়ে গেল। মেঘও তাদের পিছু পিছু আসছিল, কিন্তু তার বন্ধুরা তাকে আটকে দিল। সুন্দর করে ফুল দিয়ে সাজানো রুমটা। তানিয়া বিছানায় ধপ করে বসে পড়ল। হতাশ কণ্ঠে বলল, বিয়েতে এত প্যারা জানলে কখনো বিয়েই করতাম না। উফ, লোকজন নতুন বউকে এভাবে চেপে ধরে কেন? ঈশানী বলল, বিয়ে তো এমন হয়। আর তানিয়া, আমি কিন্তু তোমাকে ভাবি বলতে পারবো না। আমি মেঘের 1 বছরের বড়, আর ভাইয়া আমার থেকে 3 বছরের, আর মেঘের থেকে 4 বছরের বড় ভাইয়া। তানিয়া হেসে বলল, আচ্ছা আপু, আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। ভাবি শুনলে কেমন বয়স্ক বয়স্ক লাগে। ঈশানী মিমি হেসে ফেলল। মিমি বলল, তুই তাহলে বস, আমরা যাই। তারা চলে গেল। তানিয়া রুমটা ভালো করে দেখলো। দেয়ালে বড় করে মেঘের একটা হাসি মুখের ছবি টানানো। তানিয়া সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো, আবার ভালো করে তাকালো। মেঘকে সত্যি সুদর্শন লাগছে। কত মেয়ের সাথে ইটিস পিটিস করে বেরিয়েছে ঠিক নেই। আজ আসুক, সব গড়াই গন্ডাই হিসেব নেবে সে। মিমি, তুমি কি চেঞ্জ করে নাও? শাড়ি পরে ঘুমাতে তোমার সমস্যা হবে। মিমি ইতস্তত করে বলল, কিন্তু আপু, আমি তো কিছুই নিয়ে আসিনি। ঈশানী তার আলমারি থেকে একটা 3 পিসের সেট বের করে দিয়ে বলল, তুমি এটা পরতে পারো, তোমার গায়ে আশা করি ফিট হয়ে যাবে। মিমি মাথা নাড়িয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। শাড়িতে সত্যিই তার অস্বস্তি হচ্ছে। শাড়ি চেঞ্জ করে সে 3 পিস পরে নিল। ঈশানীর 3 পিস তার গায়ে একেবারে ফিট না হলেও একটু লুজ আছে, এতে সমস্যা হবে না। শাড়ি পাল্টে যেন সে শান্তি পাচ্ছে। মিমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে মিমি হকচকিয়ে গেল। একটা লোক ঈশানীর কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে। মিমিকে দেখে লোকটা তৎক্ষণাৎ ঈশানীকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। তিনজনে বেশ লজ্জা পেয়ে গেল। ঈশানী কোনোই দিয়ে লোকটার পেটে গুঁতো দিল। মিমির দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, মিমি, তোমার সাথে আলাপ করিয়ে দিই। উনি আমার হাজবেন্ড নাহিদ চৌধুরী। তোমার সাথে আগে দেখা হয়নি। অতঃপর নাহিদের দিকে তাকিয়ে বলল, এই হচ্ছে তোমার ছেলে রসমালাই। তোমার ছেলে পারে না একে খেয়ে ফেলতে। নাহিদ হেসে মিমির সাথে কুশল বিনিময় করলো। মিমিও সৌজন্যমূলক হাসে। এর মধ্যে নিশান রুমে প্রবেশ করে।
নাহিদ তাকে কোলে নিয়ে বলল, আমার বাবাটা কোথায় ছিল এতক্ষণ? আমি নানুর কাছে ছিলাম। পাপা, আমি আজ রসমালাইয়ের সাথে ঘুমাই। নাহিদ যেন আকাশের চাঁদ হাতে পেল। সে বিড়বিড় করে বলল, তাহলে তো ভালোই হয়। ইচোর পাকা ছেলের জন্য বউয়ের সাথে একটু রোমাঞ্চ করতে পারি না। আজ তাহলে সুযোগ পাইয়া যাব। ঈশানী নাহিদের পাশে থাকায় সে সব শুনল। চোখ রাঙিয়ে তার দিকে তাকালো। নাহিদ তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে বলল, আচ্ছা, তুমি তোমার রসমালাইয়ে এখানেই ঘুমাও, কিন্তু রসমালাইকে একদম জ্বালাতন করবে না, ঠিক আছে? নিশান মাথা নাড়িয়ে সম্মতি দেয়। কোল থেকে নেমে মিমির কাছে যায়, বলল, তুমি আমাকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে তো রসমালাই? হ্যাঁ দিব। ঈশানী বলল, তাহলে মিমি, তুমি আর নিশান এখানে ঘুমাও, আমরা অন্য রুমে যাচ্ছি। নাহিদ মিমিকে বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। মিমি গোল গোল চোখে তাকিয়ে বলল, কিন্তু কেন? ঈশানী পুনরায় নাহিদের পেটে গুঁতো মারে। নাহিদ মুখ কুচকে ফেলে। ঈশানী বলল, আরে না, কিছু না, তোমরা ঘুমাও, আমরা চলে যাচ্ছি, চলো। বলে সে নাহিদকে টানতে টানতে নিয়ে গেল। যেতে যেতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, চলো, তোমার রোম্যান্সের আমি পরোটা বাজাচ্ছি। নাহিদ হতাশ শ্বাস ফেলল। বউ খেপেছে, কিন্তু সমস্যা নেই। বউয়ের রাগ কিভাবে ভাঙাতে হয় সেটা তার খুব ভালো করে জানা আছে। সে মনে মনে শয়তানি হাসল। ফুরফুরে মেজাজে মেঘ রুমের দরজা ঠেলে প্রবেশ করে, আবার দরজা লক করে দেয়। তার মনে লাড্ডু ফুটছে। জীবনের প্রথম বাসরাত তো, তাই সে খুব উত্তেজিত মনে মনে হাজার জল্পনা কল্পনা করতে করতে সে তানিয়ার দিকে এগিয়ে গেল। তানিয়া মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। মেঘ তার সামনে বসে যেই না ঘোমটাটা সরাতে যাবে তখনই তানিয়া চেঁচিয়ে উঠল, হ্যান্ডস আপ! মেঘ ধরফড়িয়ে দাঁড়িয়ে হাত উঁচু করে নিল। তানিয়া নিজের ঘোমটা সরিয়ে ছোট ছোট চোখ করে মেঘের দিকে তাকায়। মেঘের মনে বাসনা ভেঙে চুরচুর হয়ে গেল। সে ভেবেছিল বউয়ের ঘোমটা সরিয়ে তার মুখ তুলে নেবে। তোমাকে খুব সুন্দর লাগছে বউ, একদম আমার স্বপ্নের রানীর মতো। মেঘ হাত উঁচু করে দাঁড়িয়ে দুঃখ বিলাসে ব্যস্ত। তানিয়া তার সামনে এসে দাঁড়ায়, বলল, আগে আমার সব প্রশ্নের উত্তর দেবেন, তারপর আপনাকে আমার আশেপাশে আসতে দেব কিনা ভাববো। মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, কিন্তু রাত তো শেষ হয়ে যাবে। তানিয়া চোখ বড় বড় করে বলল, রাত শেষ হলে হবে, তাতে আপনার কি? আমি যা প্রশ্ন করছি তার উত্তর দিন। নাম্বার 1, আপনি কয়জনের সাথে লুতুপুতু করছেন? মেঘ মনে মনে নিজের কপাল চাপড়ায়। বাসর রাতে তার মাথায় এসব প্রশ্ন এলো। আগে এসব শুনে নিলে তার বাসরের স্বপ্নে এভাবে চুরমার হতো না। মেঘ মুখ গোমরা করে বলল, আমি কারোর সাথে লুতুপুতু করিনি, শুধু কয়েকজনের সাথে রিলেশন ছিল, কিন্তু বিশ্বাস করো সবগুলো টাইম পাস ছিল। তানিয়া শুনে বলল, নাম্বার 2, কাউকে ভালোবেসেছেন? মেঘ পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। বিয়ের সাজে তাকে সত্যি অপূর্বা লাগছে। সে তার চোখে চোখ রেখে বলল, আমার 25 বছর জীবনে আমি অনেক মেয়েদের সাথে মিশলেও আমার তেমন কোনো অনুভূতি হয়নি যেমনটা বৃষ্টির বিকেলে এক অপূর্ব রমণীকে দেখে হয়েছিল। বিকেলে হয়তো আমি যাচ্ছিলাম কারোর সাথে টাইম পাস করতে, কিন্তু সেই বৃষ্টি ভেজা রমণীতে আটকে গেলাম। যে বৃষ্টির মাঝে বাচ্চাদের সাথে আনন্দে লাফালাফি করছিল, সে তার মুখে ঠোঁটে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা জমেছিল। তার খিলখিলানো হাসিতে মুগ্ধ হয়েছি আমি। সেই থেকে আমি এক নারীতে আবদ্ধ, আর কারোর দিকে ফিরেও তাকাইনি। সব ছেড়ে ছুড়ে দিয়ে তাকে মনের রানী করেছি। সে আমার হৃদয় খুব বাজেভাবে দখল করে নিয়েছে। তারপর থেকে তার পিছু পিছু ঘুরেছি, তাকে ফলো করেছি। তাকে পাওয়ার জন্য বেপরোয়া এই আমি বাবা ভাইয়ের সাথে অফিসে জয়েন করেছি, তার বাড়িতে প্রস্তাব নিয়ে গিয়েছি। অবশেষে সে এখন আমার, সম্পূর্ণই আমার। মেঘের কথা শুনে তানিয়া ঘুরে চলে গেল। সে অনুভব করলো তার দেহ মৃদু কাঁপছে। সে যেন জমে গিয়েছে, নিজের জায়গা থেকে নড়তে পর্যন্ত পারছে না। মেঘ তানিয়ার অবস্থা বুঝে মৃদু হাসে। অতি সন্তর্পণে তাকে কোলে তুলে নেয়। তানিয়া ঘোর থেকে বের হয়ে হতবাক হয়ে গেল। ইতিমধ্যে মেঘ তাকে বিছানায় শুইয়ে দিয়েছে। তানিয়ার হৃদস্পন্দন অসম্ভব ভাবে বেড়ে গিয়েছে। মেঘ তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সব উত্তর পেয়ে গিয়েছ?
এবার কি আমি হতে পারি বৃষ্টি? বৃষ্টির ফোঁটার মতো ছুঁয়ে দিতে পারি তোমাকে? সেদিন বৃষ্টির অপর আমার খুব হিংসে হয়েছিল, এখন আমি তার মতোই তোমাকে ছুঁতে চাই। অনুমতি কি পেতে পারি? তানিয়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার দম যেন বন্ধ হয়ে আসছে। মেঘকে বারণ করার শক্তি তার নেই। সে হাত উঁচিয়ে মেঘের গলা জড়িয়ে ধরে। মেঘ অনুমতি পেয়ে যায়, প্রশান্তির হাসি হাসে, তানিয়াকে কাছে টেনে নেয়। নিস্তব্ধ রাতে তাদের ভারী নিঃশ্বাসে রুমের দেওয়াল জুড়ে মুখরিত হয়। সবেমাত্র ঘুমিয়ে পড়েছে নিশান। তাকে ঘুম পাড়াতে যেতে মিমিকে বেগ পেতে হয়েছে, কিন্তু মিমির ঘুম আসছে না। সে কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসে। ঘুম তো আসছে না, একটু বাইরে গেলে কেমন হয়? ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। মিমি ভাবে এখন সবাই ঘুমিয়ে পড়েছে, বাইরে যাওয়া কি ঠিক হবে? সে কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল বাইরে যাওয়ার। খুব সাবধানে সে নিশানের পাশ থেকে উঠে দরজা খুলে বের হয়ে গেল। এই রুমটা দোতলায়। মিমি হাঁটতে হাঁটতে ছাদে যাওয়ার সিঁড়ি দেখতে পেল। সে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়াতে শীতল হাওয়া তাকে ছুঁয়ে দিল। মিমি চোখ বন্ধ করে তা উপভোগ করলো। এত রাত অথচ চারিদিকে আলো, রঙিন আলো। রঙিন আলোতে নিচের দিকটা ভালোই দেখা যাচ্ছে। নিচে কয়েকজন গার্ড পাহারা দিচ্ছে। মিমি সেদিকে ধ্যান না দিয়ে নিরিবিলি পরিবেশ উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ল। কাইপের মেজাজ খুবই খারাপ হয়েছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। রাগ ঠান্ডা করার উপায় হিসেবে সে সিগারেট খাওয়ার সিদ্ধান্ত নিল। সিগারেটই পারে তার রাগ কমাতে। সে সিগারেটের প্যাকেট হাতে ছাদের দিকে চলল। উদ্দেশ্য শান্তিতে সিগারেট খাওয়া। ছাদে পা রাখতেই সে ভুরু কুঁচকে ফেলল। এত রাতে ছাদে কে? কাইপের দিকে পেছন করে দাঁড়িয়ে আছে। সে তার মুখ দেখতে পারছে না, শুধু দেখছে হাওয়ায় দুলতে থাকা তার আঁকাবাঁকা চুল। কাইপ তার দিকে এগিয়ে গেল, কণ্ঠে গম্ভীরতা এনে শুধালো, এই যে এত রাতে এখানে কি করছেন আপনি? মিমি ধরফড়িয়ে পিছু ফিরে তাকালো। সে ভয় পেয়েছে, বুকের মধ্যে টিপ টিপ আওয়াজ হচ্ছে। কাইপ তাকে দেখে আরেক দফা অবাক হলো, বলল, আপনি ছাদে কি করছেন? মিমি আমতা আমতা করে বলল, মানে ঘুম আসছিল না তাই এসেছিলাম। কাইপ কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো। অতঃপর কিছু না বলে মিমির থেকে দূরত্ব নিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরালো। কাইপকে সিগারেট ধরাতে দেখে মিমির চোখ মুখ অসম্ভব রকমের কুঁচকে গেল। সে সিগারেট খায়? মিমি তা আগে জানতো না। কাইপ সিগারেটের এক টান দিয়ে ধোঁয়া ছাড়তেই মিমি ওড়না নাকে চেপে ধরল। সিগারেটের গন্ধ সহ্য হয় না তার, দম বন্ধ হয়ে মরে যাবে। সে হতবাক কণ্ঠে বলল, আপনি সিগারেট খান? কাইপ আকাশের দিকে তাকিয়ে জবাব দিল, না। মিমি ভুরু কুঁচকে বলল, তাহলে এটা কি খাচ্ছেন? আইসক্রিম। মিমি ভেবাচাকা খেলো, চোখ গোল গোল করে বলল, আইসক্রিম। কাইপ কণ্ঠে বিরক্তি এনে বলল, আপনি যখন দেখতেই পাচ্ছেন তখন জিজ্ঞেস করছেন কেন? আর নিজের রুমে যান, এত রাতে ছাদে থাকা ঠিক নয়। কাইপের টেরা কথায় মিমির রাগ হলো। সে মুখ ভেঙচি কেটে চলে আসতে নিল। কাইপ তা দেখে তাকে থামিয়ে দিল। দাঁড়ান, আপনি আমাকে মুখ ভেঙচি কাটলেন? আপনি নিশানকেও এসব শিখিয়েছেন, আর এমনভাবে শিখিয়েছেন যে সে কারোর সামনে ভেঙচি কাটে না, শুধু আমার সামনেই কাটে। এর জন্য আপনার কি হাল করতে পারি জানেন? মিমি জমে গেল। কাইপ তাকে আবার চাকরি থেকে বের করে দেবে না তো? সে চোখ বন্ধ করে গড়গড় করে বলল, আমি কিছু করিনি স্যার, আমার মুখটাই এমন। নিশানকে আমি এসব বলিনি। আমাকে চাকরি থেকে বের করে দেবেন না প্লিজ, আমি নিশানকে বারণ করে দেবো। সরি স্যার। কাইপ তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। মিমির অবস্থা দেখে সে খুব মজা পেল। তার হাসি আসছে, কিন্তু সে হাসলো না, মুখটা গম্ভীর করে রাখলো। বলল, ঠিক আছে, এই শেষবার। আর কখনো দেখলে আপনাকে শাস্তি পেতে হবে। যান নিজের রুমে। মিমি এক মুহূর্ত ব্যয় না করে দ্রুত পায়ে নিচে নেমে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে স্মিত হাসি কাইপ। সে ছাদে আসার আগে প্রচুর রেগেছিল, সিগারেটও খেতে পারল না। তার ছাই হয়ে গিয়েছে, অথচ তার এক ফোঁটার রাগ অবশিষ্ট নেই। মিমির সাথে কথা বলে সে রাগ হাওয়ায় মিলে গেল। কাইপ দূর আকাশে দৃষ্টি নিক্ষেপ করলো। ভাবলো মিমির মধ্যে কি আছে যেটা তার
ধ্বংসাত্মক রাগ গলিয়ে জল করে দিল। বৌভাতের বিরাট আয়োজন, ঝাঁকে ঝাঁকে নামি দামি লোকজন আসছে। খান বাড়ির ছোট ছেলের বৌভাত, দেখলেই বোঝা যায় বাড়িটা আগের তুলনায় সজ্জিত হয়ে আছে। চোখ ধাঁধানো আলোকসজ্জা। সময়টা সন্ধ্যার পর। মিমি একপাশে দাঁড়িয়ে আছে, তার পরনে মিসেস রিতার দেওয়া একটা বেগুনি রঙের শাড়ি। মিমি নাকচ করেছিল, কিন্তু মিসেস রিতা তাকে জোর করে দিয়েছে। তানিয়ার মেঘ স্টেজে বসে আছে। মিমি চাইলেও তানিয়ার কাছে যেতে পারছে না। লোকজন একে একে আসছে, তাদের সাথে কুশল বিনিময় করছে। এর মধ্যে তানিয়ার বাড়ি থেকে লোকজন চলে এসেছে। তানিয়া তার মা বাবাকে দেখে আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরে। রিহা মিমিকে দেখে তার পাশে এসে দাঁড়ায়। মিমি বলল, মাকে জানিয়ে দিয়েছিস রিহু? আমি এত বড় লোকের মধ্যে সময়ই পেলাম না, না জানি মা চিন্তা করছে কিনা। আমি জানিয়ে দিয়েছি আপু, মা চিন্তা করছে না। মিমি স্বস্তি পেল না। মা তাদের জন্য একটু বেশি চিন্তা করে। আসলে সে মা, চিন্তা তো হবেই। হুট করে মিমির নজর দূরে দাঁড়িয়ে থাকা কাইফের দিকে গেল। সে দাঁড়িয়ে কিছু লোকজনের সাথে কথা বলছে। মুখে এক ফোঁটা হাসি নেই, বরাবরের মতোই গম্ভীর। মিমি নিজের অজান্তেই তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। কাইফ আজ নীল রঙের স্যুট পরেছে। মিমি নীলে কাইফকে আজ প্রথম দেখলো। কাইফ প্রায় কালো স্যুট পরে। কালো রং কি তার বেশি পছন্দ? চোখগুলো কেমন যেন বাতাসের সাথে মৃদু মৃদু দুলে উঠেছে। কিছু পড়ে আছে কপালে। চোখে বরাবরের মতো চিকন ফ্রেমে চশমা। চশমাটা যেন একটু বেশি সুন্দর লাগছে। তাকে ফর্সা বলা চলে, তবে অতিরিক্ত না। ছেলেদের যেমন ফর্সা হলে মানে, ঠিক তেমনটাই। খোঁজা খোঁজা দাড়িতে সজ্জিত মুখ মণ্ডল। মিমির কাছে কঠিন জোয়ালের কাইফকে বড়ই সুদর্শন ঠেকলো। সত্যি কাইফ সুদর্শন পুরুষ, কিন্তু মিমি তাকে আগে কখনো এভাবে দেখেনি। রিহার কণ্ঠে মিমি বাস্তব জগতে ফিরল। আপু, আমি তানিয়া আপুর সাথে দেখা করে আসছি। মিমি মাথা নাড়িয়ে সম্মতি দিল। রিয়া স্টেজে তানিয়ার কাছে চলে গেল। মিমি সামনে তাকিয়ে দেখে কাইফ নেই, সেখানে কেউই নেই। মিমি নিজের মাথায় কাটটা মেরে বলল, ছি ছি মিমি, তুই একটা লোকের দিকে এতক্ষণ নির্লজ্জের মতো কিভাবে তাকিয়ে থাকতে পারলি? যদি উনি দেখে ফেলতেন তাহলে নিশ্চয়ই তোকে লুচু মেয়ে ভাবতেন। কি লজ্জা! এই, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? চোখে দেখেন না? সিফাত অবাক হওয়ার ভান করে বলল, আমি আমি তোমাকে ধাক্কা মারিনি, তুমি আমাকে ধাক্কা দিয়েছ। রিহা তার দিকে কটমট দৃষ্টিতে তাকালো। রিহা স্টেজে উঠেছিল, একই সময়ে সিফাত উঠছিল। দুজনেই যেন তারাই ছিল। ব্যাস, সংঘর্ষ হয়ে গেল। রিহা আঙুল উঁচিয়ে বলল, আমি আপনাকে দেখে নেব। সিফাত তার আঙুল ধরে নামিয়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে দেখে নিও। সুন্দর মানুষ তো দেখবি, তাই না? রিয়া আর কথা বাড়ল না, শুধু বিড়বিড় করে বলল, খাটাস কোথাকার। মেঘ তাদের এভাবে ঝগড়া করতে দেখে বলল, কিরে সিফাত, তুই আমার শালিকার বোনের সাথে সাথে ঝগড়া করছিস কেন? শালিকার বোন মানে আমার আর এক শালিকা। ছোট মানুষের সাথে এভাবে ঝগড়া করতে তোর লজ্জা করে না? সিফাত রিহার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, তোর শালিকা মানে আমার বেআইন, তো বেআইন সাহেবের সাথে একটু ঝগড়া না করলে হয় নাকি? বলে সে রিহার দিকে চোখ টিপ দিল। রিহা চোখ বড় বড় করে তাকালো। সিফাত হালকা কেশে বলল, মুখ বন্ধ করুন বেআইন, মাঝে ঢুকবে। রিহা মুখ বন্ধ করে নিল। সে মুখ ভেঙচি কেটে তানিয়ার পাশে বসে তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। সিফাত তার দিকে তাকিয়ে মিটি মিটি হাসলো। মিমি যখন মনে মনে নিজেকে বকতে ব্যস্ত, তখন কেউ এসে তার পাশে দাঁড়ালো। মিমি পাশে তাকিয়ে ভড়কে গেল। কাইফ তার পাশে এসে দাঁড়িয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি মিমির দিকে নিবদ্ধ। সে গম্ভীর কণ্ঠে বলল, বর্ণনা করুন। মিমি কিছুই বুঝল না। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকালো। কায়েব গলা খাকারি দিয়ে বলল, এতক্ষণ যে আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিলেন, দেখছিলেন, এখন আমার চেহারার বর্ণনা দিন। মিমি হকচকিয়ে গেল। চরম লজ্জা পেল সে। যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। চোরের মতো আমতা আমতা করতে লাগলো। সে ঘুণাক্ষরেও টের পায়নি যে কায়েব বুঝে ফেলেছে। তাকে বাঁচানোর জন্য দেবদূতের ন্যায় হাজির হলো নিশান। মিমি তাকে দেখে যেন আশার আলো দেখতে পেল। সে তাকে বলল, আর নিশান, আমি এতক্ষণ তোমাকেই খুঁজছিলাম, কোথায় ছিলে তুমি?
নিশান ছোট ছোট চোখ করে তাদের দেখে চলেছে, যেন সে গভীর পর্যবেক্ষণে ব্যস্ত। সে মিমির কথা শুনে বলল, আমি পাপার কাছে ছিলাম রসমলাই। মামা একটা কথা বলবো? কাইফ নিশানকে কোলে তুলে নিল, আলতো করে গাল টেনে দিয়ে বলল, বলো সুপার হিরো। তোমার আর রসমালাইকে পাশাপাশি রাজা রানীর মতো লাগছে। রসমালাই আমাকে যেমনটা গল্পে বলেছিল ঠিক তেমন। মিমি পুনরায় হকচকিয়ে গেল। কাইফ তার দিকে আর চোখে তাকালো। মিমি ভেবেছিল অস্বস্তি থেকে বেঁচে যাবে, কিন্তু নিশান তাকে আবারও অস্বস্তিতে ফেলে দিল। বর্তমানে মিমি লজ্জায় জড়সড় হয়ে যাচ্ছে, তার গাল দুটো জ্বলছে, সে হাত মুচড়া মুচড়ি করেই যাচ্ছে। কি একটা অবস্থা! নিশান চলে আসে, সে ভেবেছিল কাইফের থেকে বেঁচে যাবে, কিন্তু নিশান উল্টে আরেক সমস্যায় ফেলে দিল। এদিকে কাইফ মিমির অস্বস্তিতে খুব উপভোগ করছে, ঠোঁট ভেঙে হাসি আসছে তার, তবে সে যথাসম্ভব মুখটা গম্ভীর রেখেছে। সে মিমিকে আরেকটু অস্বস্তিতে ফেলতে বলল, তুমি কি শিওর সুপার হিরো আমাদের রাজা রানীর মতো লাগছে? 100%। নিশানের কথা কখনো ভুল হতে পারে না। আচ্ছা মামা, তুমি কি রসমালাইকে বিয়ে করে নেবে আর সত্যি সত্যি রাজা রানীর মতো হয়ে যাবে? মিমির মাথায় যেন বাজ পড়ল। সে বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল, এসব তুমি কি বলছো নিশান? এসব কথা বলতে নেই। তুমি না ভালো ছেলে। আমি ঠিক বলেছি না রসমালাই? তুমি মামার কাছে জিজ্ঞেস করো। মামা, আমি কি ভুল বলেছি? কাইফ কোনা চোখে মিমির দিকে তাকিয়ে বলল, একদম না, আমার সুপার হিরো কখনো ভুল বলতে পারে না। মামা ভাগ্নের কথার মধ্যে মিমি চাপা পড়ে যাচ্ছে। সে তোতলাতে তোতলাতে বলল, তানি আমাকে ডাকছে, আমি যাই, আসছি তানি। বলে সে দ্রুত পায়ে চলে গেল, যেন পালিয়ে গেল। কাইফ হালকা হাসে, নিশান কিছুই বোঝে না। সে বলল, রসমালাই এভাবে চলে গেল কেন? কাইফ তার গাল টেনে দিয়ে বলল, তুমি বুঝবে না সুপার হিরো। কাইফের ফোন বেজে ওঠে। সে নিশানকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, তুমি তোমার মাম্মার কাছে যাও, আমার কল এসেছে। নিশান চলে গেল। কাইফ ফোন কানে দিয়ে নিরিবিলি জায়গার উদ্দেশ্যে পা বাড়ালো। মিমি এক জায়গায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস ফেলল। নিশানের কথা এখনো তার কানে বাজছে। কি একটা বাজে পরিস্থিতিতেই না পড়তে হয়েছিল তাকে। হঠাৎ মিমির মনে হলো তার গা ঘেঁষে কেউ দাঁড়িয়ে আছে। সে তাকিয়ে দেখলো এক অজ্ঞাত পুরুষ। মিমি সরে গিয়ে অন্য পাশে দাঁড়ালো, কিন্তু লোকটা তার পিছু পিছু গিয়ে পুনরায় তার পাশে দাঁড়ালো। মিমির যেমন অস্বস্তি হচ্ছে তেমনই রাগ হচ্ছে। মিমির মনে হচ্ছে লোকটা তার দিকে বাজে এবং খুবই বাজে দৃষ্টিতে তাকাচ্ছে। মধ্যবয়সী লোক, তার বাবার বয়সী হবে। পোশাক দেখে মনে হচ্ছে নামি দামি কেউ। মিমি তার দিকে তাকিয়ে সৌজন্য হেসে বলল, কিছু বলবেন আঙ্কেল? সে মিমির শরীরে খুব বাজেভাবে চোখ বুলিয়ে যাচ্ছে। এক রাতের রেট কত? ঘৃণায় মিমির গা গুলিয়ে উঠল, কান দুটো ঝাঁঝা করে উঠল, রাগে শরীর থরথর করে কাঁপতে লাগলো। চোখ মুখ শক্ত করে সে বলল, কি বলতে চাইছেন আপনি? আপনি যেমন ভাবছেন আমি তেমন ধরনের মেয়ে নই। সুন্দরী, রাগ করলে নাকি? তো কেমন ধরনের মেয়ে তুমি? এক রাতের রেট কত? যা রেট তার থেকে বেশি দিব, একবার রাজি হয়ে যাও সুন্দরী। বলে সে মিমির বাহুতে বাজেভাবে স্পর্শ করলো। মিমির ধৈর্য ভেঙে গেল। সে তৎক্ষণাৎ লোকটিকে কষিয়ে থাপ্পড় মারল। পরিবেশ স্থির হয়ে গেল। সকলে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। লোকটির নাম মোবারক তালুকদার। খানদের মতোই নাম করা ব্যক্তি সে, অথচ তার চরিত্রের দোষ। মেঘের ফুফি মিসেস ঝর্ণা, সে ব্যস্ত ছিল তানিয়ার খুঁট ধরতে। সে এগিয়ে এসে বললেন, কি হয়েছে এখানে? এই মেয়ে, তুমি তালুকদার সাহেবকে চর মারলে কেন? মিমি কিছু বলার আগেই ফোড়ন কেটে মোবারক তালুকদার বললেন, আমি বেখেয়ালি ভাবে হাঁটতে চেয়ে একসাথে একটু ধাক্কা লেগেছে, তাই এই মেয়ে আমাকে চর মেরেছে। মিসেস ঝর্ণা খেপে গেলেন। শহরের বিখ্যাত ব্যবসায়ী তাদের বাড়িতে এসে অপমানিত হবে, এটা নিশ্চয়ই দৃষ্টিকটু। তিনি মিমিকে পাল্টা থাপ্পড় দিলেন। মিমি হতভম্ব হয়ে গালে হাত দিয়ে মাথা নিচু করে রাখলো। মিসেস ঝর্ণা চেঁচিয়ে বললেন, লজ্জা করে না একটা বাবার বয়সী লোকের গায়ে হাত তুলতে? বাবা মা কি এই শিক্ষা দিয়েছে? এক্ষুনি ক্ষমা চাও তার কাছে।
তানিয়া স্টেজ থেকে নেমে আসলো। মেঘ তাকে আটকালো না। তানিয়ার বিশ্বাস কিছু একটা হয়েছে, না হলে মিমি এমন মেয়ে না যে বাবার বয়সী লোকের গায়ে হাত তুলবে। সে মিমির পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, কি হয়েছে মিমু? মিমি মাথা নিচু করেই আছে। কিছু বললে কেউ বিশ্বাস করবে না, উল্টে তানিয়া অপমানিত হবে, আর মিমি তা চায় না। মিমি ভেজা গলায় বলল, আমাকে মাফ করে দিস তানি, আমার জন্য তোর বউ ভাতের অনুষ্ঠানে এমন বাধা আসলো, সরি রে। মিমি এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। তানিয়ার পেছনে চেঁচিয়ে ডাকলো, মিমু শোন, আমার কথা শোন মিমু। মিমি শুনল না। মেয়েকে সে তানিয়াকে ধরল। তানিয়া ভেজা কণ্ঠে বলল, বিশ্বাস করুন মেঘ, মিমু কিচ্ছু করেনি। ওকে আমি ছোট থেকে চিনি। ও এমন মেয়ে নয় যে বিনা কারণে কারো গায়ে হাত তুলবে। মিসেস ঝর্ণা মুখ বাঁকিয়ে বললেন, হ্যাঁ, তার বান্ধবী যেন দোয়া তুলসী পাতা, নেকামো দেখে গা জ্বলে যায়। কায়েব ফোনে কথা বলা শেষ করে সে মিমকে দৌড়ে বের হতে দেখলো। অতঃপর সকলের কথাবার্তা শুনে তার মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। সে রিহার সামনে গিয়ে বলল, আমার সাথে চলো। রিহা একপাশে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছিল। মিমি বের হয়ে যাওয়ার সময় রিহা ওয়াশরুমে ছিল। এসে লোকজনের মুখে শুনেছে ব্যাপারটা। সে কায়েবের পিছু পিছু চলল। কায়েব গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। রিহা তার পাশে এসে বসলো। কিছু দূর গিয়ে তারা মিমির দেখা পেল। সে হেঁটে চলেছে রাস্তার মাঝ দিয়ে। রিহা গলা উঁচিয়ে তাকে ডাকলো, কিন্তু মিমি শুনল না। কায়েব গাড়ি থামিয়ে তার দিকে এগিয়ে গেল। গলায় জোর এনে বলল, স্টপ মিমি। মিমি থামে না। কায়েব হাত ধরে তাকে থামালো। মিমি কায়েবের দিকে তাকালো। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তার। কাজল লেপ্টে আছে। কায়েবের বুকের মধ্যে যেন চিনচিন করে ব্যথা করে উঠল। সে নীরবে মিমির হাত ধরে টেনে গাড়িতে বসালো। ইতিমধ্যে রিহা গাড়ির পেছনে যেয়ে বসেছে। বোনের অবস্থা দেখে তার খুব কষ্ট হচ্ছে। কায়েব মিমির দিকে পানির বোতল এগিয়ে দিল। মিমি তার নিয়ে কিছু পানি পান করলো। কায়েব জিজ্ঞেস করলো, কি হয়েছিল? মিমি নীরব। কায়েব পুনরায় জিজ্ঞেস করলো। মিমি তবুও মুখ খুলল না। কায়েব রেগে গেল। গাড়ির সামনে থাবা মেরে চেঁচিয়ে উঠল, আমি কিছু জিজ্ঞেস করছি, ড্যামিট, বলুন কি হয়েছিল? মিমি কেঁপে উঠল, সাথে রিহাও। মিমি ভয়ে গড়গড় করে সব বলে দিল। কায়েব চোখ বন্ধ করে শান্ত হয়ে শুনল। মিমি কায়েবের অভিব্যক্তি বুঝল না। কায়েব গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল। রিয়ার কাছ থেকে রাস্তা দেখে তাদের বাড়ির সামনে নামিয়ে দিল। বিনা বাক্যে প্রস্থান করলো। সে মিমির দিকে একবারও তাকালো না। রিয়া তাকে ধন্যবাদ দেওয়ার সুযোগও পেল না। আফসোস করে বলল, ইস, ভাইয়া তাকে থ্যাংক ইউ দিতে পারলাম না। মিমি গম্ভীর কণ্ঠে বলল, মা যেন কিছু জানতে না পারে। বলে সে ভেতরের দিকে অগ্রসর হলো। রিহা তার পিছু পিছু গেল। কায়েব বাড়িতে এসে সিসি ক্যামেরা চেক করলো। ইতিমধ্যে বৌভাতের অনুষ্ঠান শেষ। মেহমানরা সবাই চলে গিয়েছে। মেয়েকা তানিয়ার বাড়িতে গিয়েছে। কায়েব দেখতে পেল মোবারক তালুকদার কিভাবে মিমিকে ছোঁয়ার চেষ্টা করছে। কায়েব অসম্ভব রেগে গেলেও মাথা ঠান্ডা রাখলো। সকলকে ড্রয়িং রুমে ডেকে উপস্থিত করলো। অতঃপর সিসিটিভির ফুটেজ দেখালো। সেটা দেখে আফজল খান, আজমল খান এবং মিসেস রিতার খুব খারাপ লাগলো। তারা ভেবেছিল মিমি এমন কাজ করতে পারে না বিনা কারণে, কিন্তু তারা জোর করে কিছু বলতে পারেনি। তাদের এখন খুব খারাপ লাগছে। কায়েব মিসেস ঝর্ণার দিকে তাকিয়ে বলল, দেখলে তো ফুপি, সে কেন মিস্টার মোবারক তালুকদারকে চর মেরেছিল। তুমি বিনা যাচাই করে নিরপরাধ একটা মেয়েকে এভাবে অপমান করলে। মিসেস ঝর্ণা আফসোস করলেন না। এসব দেখে তার মধ্যে কোনো রকম অনুশোচনা কাজ করছে না। একটা ছোট ঘরের মেয়ের গায়ে হাত তুললে তিনি মোটেও ভুল করেনি। তিনি বললেন, এভাবে শরীর দেখিয়ে চললে এমনই হয়। তালুকদার সাহেব রে, কি দোষ? উপস্থিত সকলে মিসেস ঝর্ণার কথায় হতভম্ব। তারা তো দেখেছেন মিমি শালীন এবং মার্জিত ভাবে চলছিল, কিন্তু মিসেস ঝর্ণা তাকে খুব সহজভাবে এমন কথা বলে ফেললেন। আফজল খান বোনকে ধমকে উঠে বললেন, ছি ঝর্ণা, নিজে একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে এই ধরনের কথা কিভাবে বলতে পারস তুই? আমি ঠিকই বলছি, ছোট ঘরের মেয়ে ছেলেরা এমনই হয়। তিনি মুখ বাঁকিয়ে প্রস্থান করলেন। সকলে দীর্ঘশ্বাস ফেললেও কায়েবের চোয়াল শক্ত। মিসেস রিতা তাকে বললেন, রুমে গিয়ে শুয়ে পড়ো বাবা,
তোর ফুপিকে হাজার বুঝিয়েও লাভ নেই, সে বুঝবে না। সকলে একে একে নিজের রুমে চলে গেলেন। কাইফ কিছুক্ষণ ঠায় বসে রইল। এই মুহূর্তে কেউ তার চোখের দিকে তাকালে বোধহয় ভয়ে মরে যেত। নিস্তব্ধ পরিবেশ। এমন পরিবেশে ছোটখাটো কোনো শব্দ বড়ই ভয়ঙ্কর মনে হবে। এমনই এক গা ছমছমে পরিবেশ। কোনো এক পরিত্যক্ত গোডাউনে একটা চেয়ারে কারোর হাত পা এবং চোখ মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে। লোকটি গোঙাচ্ছে, সে চেঁচানোর চেষ্টা করছে, কিন্তু তা স্পষ্ট নয়। কেউ তা শুনছে না। এমন গা ছমছমে পরিবেশে কেউ আসে না। কে তার আওয়াজ শুনবে? সে আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারছে না। এক সময় সে হাল ছেড়ে দিল। লোকটি মোবারক তালুকদার। বয়স 50 হলেও দেখতে 40 লাগে। বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু মেয়েদের নেশা কাটাতে পারেননি। বউ তার বাচ্চা জন্ম দিতে গিয়ে মরেছে। এতে তিনি একটু দুঃখ বোধ করেননি, বরং খুশি হয়েছিলেন। বউ নেই মানে তার পাপ কর্মে বাধা দেওয়ার কেউ নেই। তিনি আরাম করে মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াতে পারবেন। ছেলেটা কোনো রকম বড় হয়েছে বাড়ির কাজের লোকদের কাছে, হয়েছে তার মতো চরিত্রহীন, মেয়ে বাজ এবং সকল অন্যায় কর্মে জড়িত। রোজকার মতন তিনি হোটেলে যাচ্ছিলেন মেয়ে নিয়ে সময় কাটাতে। রোজ রোজ নতুন মেয়ে না হলে তার ঠিক জমে না। হঠাৎ করে একটা গাড়ি তার গাড়ির পথ আঁকলে দাঁড়ালো। তার মধ্যে থেকে মুখে মাস্ক পরা পালোয়ানের মতো শরীরওয়ালা দুটো লোক বের হয়ে আসলো। একজন তার ড্রাইভারকে অজ্ঞান করলো, আরেকজন তাকে চেপে ধরে মুখের রুমাল চেপে ধরলো। তারপর থেকে তিনি আর কিছু বলতে পারলেন না। এখন দিন না রাত তিনি জানেন না। চোখ তো বাঁধা, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। হঠাৎ করে তিনি দরজা খোলার আওয়াজ পেলেন। কেউ আসছে। সে কি চায়? টাকা পয়সা, সম্পত্তি? যা চাইবে তিনি তাই দিয়ে দেবেন। তিনি মুক্ত হতে চান। নড়তে না পারলেও নড়ে চড়ে বসার চেষ্টা করলেন। তার চোখ মুখ খুলে দেওয়া হলো। তিনি জোরে শ্বাস ফেললেন। পিটপিট করে চোখ খুললেন। খুবই সামান্য আলো ঘরের মধ্যে। মাথার ওপরে একটা কম দামি হলুদ বাল্ব জ্বলছে। তালুকদার সামনে তাকিয়ে দেখলেন সেই পালোয়ানের মধ্যে লোক দুটো দাঁড়িয়ে আছে, মুখ বরাবরের মতোই ঢাকা। তাদের মধ্যে একজন একটা চেয়ার এনে তার সামনে রাখলো। তালুকদার বুঝলেন যে তাকে কিডন্যাপ করেছে, এটা তার জন্য। তার ভাবনার মাঝে ঠকঠক আওয়াজে এগিয়ে আসলো কেউ। রাজভঙ্গিতে নিজের আসন গ্রহণ করে নিল ব্যক্তিটি। ফেস মাস্ক দিয়ে ব্যক্তির সম্পূর্ণ মুখ ঢেকে রাখা। যেমনটা বাচ্চারা বিভিন্ন মুখোশ পরে বাঘ ভাল্লুক সাজে, এটা তেমনই সম্পূর্ণ মুখ ঢাকার কাজ করে। তবে তা বাচ্চাদের মতো রঙিন নয়, এটা কালো এবং তা মোটেও মজাদার নয়। মাস্কের মতো ব্যক্তিটির পুরো শরীর কালোতে আবৃত। সে নিজের পায়ের ওপর পা তুলে শাহী ভঙ্গিতে বসলো। তালুকদার মুখ খুললেন, দুর্বল কণ্ঠে বললেন, পানি, আমাকে একটু পানি দাও। মুখোশ পরা লোকটি তাদের লোকেদের কিছু একটা ইশারা করলো। সাথে সাথে তালুকদারের মুখে পানি ছুঁড়ে মারা হলো। তালুকদারকে পানি পান করতে দেওয়া হলো না। তালুকদার কোনো মতে দম নিয়ে বললেন, কি চাস তোরা? কত টাকা চাস? যা চাইবি দিব, আমাকে ছেড়ে দে। পুনরায় তালুকদারের মুখে পানি ছোড়া হলো এবং তা অনবরত। তালুকদার নিঃশ্বাস নিতে পারে না। কিছুক্ষণ পর তারা পানি ছোড়া বন্ধ করে। তালুকদার জোরে জোরে শ্বাস নিয়ে বিশ্রী গালি দিয়ে বললেন, জানোয়ারের বাচ্চাকে তুই কেন আমাকে ধরে নিয়ে আসিস? ছেড়ে দে বলছে, নাহলে কাউকে ছেড়ে দিব না আমি। আমাকে তোরা কেউ চিনিস না। মুখোশ আবৃত লোকটি তীক্ষ্ণ হাসে, যা তার চোখ দেখে তালুকদার বুঝলেন। লোকটি হাড় হিম করা কণ্ঠে বললেন, তালুকদার, মেয়েদের দেখলে খুব কামনা জাগে তাই না? আজ তোর কামনা শেষ করব আমি। সে নিজের আসন ছেড়ে তালুকদারের মুখ 3 আঙুলে চেপে ধরে দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলল, তোর কাছে মেয়েরা কামনার বস্তু তাই না? আজ তোর এমন হাল করব যে মেয়েদের দেখলে মা বোন ব্যতীত আর কোনো দৃষ্টিতে দেখবি না, বাস্টার্ড। এত জোরে মুখ চেপে ধরেছে তালুকদারের মুখের হাড় যেন মরমর করছে। তিনি কোনো রকম ঠোঁট নাড়িয়ে বললেন, কে কে তুই? লোকটি তার কানের কাছে ফিসফিস করে বলল, কিং। মুহূর্তেই তালুকদারের শরীরে ভয়ে কাঁপুনির সৃষ্টি হলো। সে চেনে কিং যে মাফিয়া ওয়ার্ল্ডের রাজা। মাফিয়া নামে পরিচিত হলেও সকল অন্যায়কারীদের শাস্তি দেওয়া কিং এর প্রধান কাজ। সে কোনো খারাপ কাজের সাথে জড়িত নয়। এক কথায় কিং নামে সকলের হাঁটু কাঁপে। ভয়ঙ্কর মানুষ কিং।
সে সহজে কারোর সামনে আসে না, আড়ালে সে নিজেদের লোকেদের দিয়ে কাজ করায়। লোকে মুখে শোনা যায় অতি নিষ্ঠুর কিং, অন্যায়কারীদের ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তালুকদার কিংকে আগে কখনো দেখেনি, তাকে কেউই দেখেনি। সে সর্বদা মুখে মাস্ক পরে থাকে। তালুকদার আজ তার খপ্পরে পড়েছে, তার আর নিস্তার নেই। তালুকদার এতদিন হয়তো ছাড় পেয়েছিল, তবে কি তার পাপের খরা পূর্ণ হলো? ইতিমধ্যে সে ঘামে ভিজে গিয়েছে। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমাকে ছেড়ে দে কিং, যত টাকা চাইবি দিব, ছেড়ে দে আমাকে। কিং ঘর কাঁপিয়ে হো হো করে হেসে উঠল, যেন তালুকদার বড় মজার কথা শুনিয়েছে। তার হাসিতে তালুকদারের শুকনো গলা দ্বিগুণ শুকিয়ে কাঠ। কি ভয়ঙ্কর সেই হাসি! কিং পুনরায় তালুকদারের মুখ চেপে ধরে বলল, তুই কি ভেবেছিস কিং এতই সস্তা যে তোর টাকার কাছে বিক্রি হয়ে যাবে? তাহলে তুই ভুল ভেবেছিস। মেয়েদের তুলে নিয়ে এসে যখন রেপ করতি, তখন তারাও তোর মতো হাতে পায়ে ধরতো, নিজেদের ইজ্জত ভিক্ষা চাইতো। ছেড়ে দিয়েছিলি কাউকে? বল, ছেড়ে দিয়েছিলি? তোর মেয়ের বয়সী মেয়েদের তুই রেপ করেছিস, তোর হৃদয় একটু কাঁপেনি? তোর মনে হয়নি আজ তোর মেয়ে থাকলে নিশ্চয়ই ওই মেয়েদের মতো হতো? কত মেয়ের সর্বনাশ করেছিস, তার হিসেব আছে তোর কাছে? বল, আছে? আর আজ যা বলছিস তোকে ছেড়ে দেব? এই বাস্টার্ড, বল তোকে ছেড়ে দেব? একটু থেমে আবার বলল, নিজের ছেলেকেও মানুষ করতে পারিসনি, নিজের মতো জানোয়ার বানিয়েছিস। তাকেও আমি দেখে নেব, আগে তোর মেয়ের নেশা কাটাই। কিং ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। রুমে উপস্থিত পালোয়ানের ন্যায় লোক দুজনের উদ্দেশ্যে কিং বলে উঠল, ঘড়িতে সময় দেখে 1 ঘন্টা পেটাবে, তারপর গরম পানিতে লবণ মরিচ গুঁড়া মিশিয়ে গায়ে ঢালবে, একটু থামবে, আবার শুরু করবে। এভাবে 3 বার ট্রিট করে হাসপাতালের সামনে ফেলে আসবে। বলে সে পুনরায় ঠক ঠক আওয়াজ তুলে লম্বা লম্বা পায়ে প্রস্থান করল। তালুকদার অনেক আকুতি মিনতি করেও নিষ্ঠুর কিং এর দয়া পেল না। তার উপর শুরু হলো কিং এর কথানুযায়ী অত্যাচার। চিৎকার করলেও তাকেও শুনল না কেউ না। আঘাতের ওপর লবণ মরিচ গোল গরম পানির ছোঁয়ায় তালুকদার যেন জান বের হয়ে আসবে। সে চিৎকার করে আকুতি করতে লাগলো, কিন্তু তারা অনুগত রোবটের ন্যায় তাদের কাজ করে যাচ্ছে। তারাও যে কিং এর মতোই দয়ামায়াহীন নিষ্ঠুর। এমনিতেও এমন পাপীদের জন্য মনে কোনো দয়ামায়া কাজ করে না। একসময় এত অত্যাচার সহ্য করতে না পেরে তালুকদার জ্ঞান হারালেন। কিং এর কথা অনুযায়ী লোক দুটো তালুকদারকে গাড়িতে করে হসপিটালের সামনে ফেলে দিয়ে এলো। সময়টা রাত 1টা কি 2টা হবে। হাসপাতাল একেবারে নিরিবিলি নয়, 2-1 জনের আনাগোনা চলছে। হাসপাতালের সামনে 2-1 জন লোক যাতায়াত করছে, হয়তো কোনো রোগীর বাড়ির লোকজন। তালুকদারকে পড়ে থাকতে দেখে তারা এগিয়ে এলো। বিধ্বস্ত অবস্থায় একটা লোককে এভাবে মরার মতো পড়ে থাকতে দেখে তারা প্রচন্ড রকমের অবাক হলো। খুব শীঘ্রই অবাকতার রেশ কাটিয়ে তারা ধরাধরি করে তালুকদারকে হাসপাতালের মধ্যে নিয়ে গেল। কিন্তু কেউ দেখলো না তালুকদার কিভাবে আসলো, কারা তাকে পশুর ন্যায় মেরে ফেলে রেখে গেল। গাড়ি যেমন বাতাসের ন্যায় এসেছিল তেমন বাতাসের ন্যায় চলে গেল। কেউ ঘুণাপ করেও টের পেল না তালুকদারের এমন হাল কে করেছে। তানিয়ার বউ ভাতে সেই ঘটনা 2 দিন পর আজ অফিসে এসেছে মিমি। নিজেকে সামলে নিতে তার একটু সময় লেগেছে। সেদিনের কথা ভাবতেই তার নিজের ওপর ঘৃণা হয়। মিসেস ঝর্ণার মতে মিমির দোষ ছিল। সত্যি কি তাই? মিমি জানে না। সেদিনের পর থেকে তানিয়ার সাথে তার কথা হয়নি। সে নিজের ফোন বন্ধ করে রেখেছিল, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করেনি। মিমি ঠিক সময়ে অফিসে এসেছে। সে নিজের ডেস্কে গিয়ে বসলো। কিছুক্ষণ পর কাইফ লম্বা লম্বা পা ফেলে নিজের কেবিনে প্রবেশ করলো। সবার মতো মিমিও দাঁড়িয়েছিল। কাইফ চলে যাবার পর সে পুনরায় বসে পড়ল। তার টেবিলে কিছু ফাইল রাখা, সেগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। কারো আওয়াজে মিমি চোখ তুলে তাকালো। হ্যালো মিস। মিমি লোকটাকে চেনে না, এই প্রথম দেখছে। সে ভুরু কুঁচকে বলল, জি। আপনি বোধহয় আমাকে চেনেন না। ওকে, সমস্যা নেই, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আদিল হাসান, মায়ের আদরের ছেলে। এই অফিসে চাকরি করি। এবার আপনার পরিচয়টা। মিমি জোরপূর্বক হেসে বলল, আমি মারিশা আহমেদ, মিমি।
স্যার বিয়ে। কাইফ স্যারের? জি। ও আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আপনি কাইফ স্যারের পিএ শুনে আমি একটু অবাক হয়েছি। কেন জানেন? মিমি প্রচন্ড বিরক্ত হচ্ছে। এই মুহূর্তে আদিলের বকবকানি তার পছন্দ হচ্ছে না। লোকটা বেশি কথা বলে। আদিল আবারও বলল, আপনি কিভাবে জানবেন? আমি বলছি, আসলে স্যার নিজের জন্য এতদিন কোনো পিএ রাখেননি, তাই আমি একটু অবাক হয়েছি। আদিল আরো কিছুক্ষণ বকবক করলো, অতঃপর বলল, আপনি আমার থেকে ছোট মনে হয়, তাহলে আমি তুমি করে বলবো। ছোটদের সাথে আপনি ঠিক যায় না। আরো কিছু বলতে নিলেই পিয়ন এসে হাজির। সে মিমিকে বলল, ম্যাডাম, স্যার ডাকছেন। পিয়নকে মিমির বড় একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করলো, এই বাচার লোকটার হাত থেকে বাঁচানোর জন্য। মিমি বলল, আচ্ছা আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। মিমি আদিলের দিকে তাকিয়ে বলল, স্যার আমাকে ডাকছেন, আপনার সাথে পরে কথা বলবো, আমি যাই। মিমি চলে গেল। আদিলও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। দরজায় নক করতেই ভেতর থেকে প্রবেশের অনুমতি এলো। সেটা বরাবরের মতোই গম্ভীর কণ্ঠে ছিল। মিমি প্রবেশের পর কায়েব গম্ভীর কণ্ঠে বলল, অফিসটা কাজ করা জায়গা, গল্প করার নয় মিস মিমি। মিমি হকচকিয়ে গেল। কায়েব কিভাবে জানলো যে সে আদিলের সাথে কথা বলছে? আর সে নিজে তো বলেনি। আদিলই একবারই এসে তার সাথে কথা বলছে। কায়েব রাগে ফুঁসছে। মিমির সাথে আদিলকে দেখে তার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। তার রাগ হচ্ছে, প্রচুর রাগ হচ্ছে। মিমি কেন আদিলের সাথে কথা বলবে? শুধু আদিল কেন, মিমি কোনো পুরুষের সাথে কথা বলতে পারবে না। সে বলল, অনেকদিন ছুটি কাটিয়েছেন, এবার কাজ করুন, না হলে আপনার চাকরি টাকার নিশ্চয়তা দিতে পারছি না। মিমি মুখ গুমরা করে বলল, আমাকে কি করতে হবে স্যার? আগে আমাকে 1 কাপ কফি এনে দিন, তারপর বলছি। আর হ্যাঁ, কফিটা অবশ্যই ব্ল্যাক কফি। জি স্যার। মিমি সম্মতি দিয়ে বের হয়ে গেল। কায়েব ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলো। মিমিকে দেখছে সে। অফিসের কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানো। কায়েব ল্যাপটপে সব দেখতে পায়। মিমি ক্যান্টিনে গিয়ে কায়েবের জন্য কফি নিয়ে ফিরে আসলো। আসার পথে তার কানে কিছু কথা আসলো। কথাগুলো এমন, মোবারক তালুকদারকে নাকি কারা বাজেভাবে মারধর করে হাসপাতালের সামনে ফেলে রেখে গিয়েছে। তার তো মরমর অবস্থা, আইসিইউতে আছে, বাঁচে না মরে ঠিক নেই। কারা যেমনটা করলো তা পুলিশ জানতে পারেনি, এখনো তদন্ত চলছে। মিমি যেন জমে গেল। এরা তো সেই লোকটার কথা বলছে যে তাকে কুপ্রস্তাব দিয়েছিল। মিমি কাঁপা কাঁপা পায়ে কায়েবের কেবিনে প্রবেশ করলো। অন্যমনস্ক থাকায় হাত থেকে কফির কাপ পড়ে গেল। মিমির হুঁশ ফিরল। সে সরি বলে দ্রুত ভাঙা কাপের টুকরো ওঠাতে গেলেই তার আঙুল কেটে গেল। সে ব্যথাতুর আওয়াজ করে উঠল, আহ! কায়েব তার শব্দে এগিয়ে এলো। দেখলো মিমি হাত বেশ খানিকটা কেটে গিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। কায়েব ব্যস্ত ভঙ্গিতে মিমির হাত ধরলো। মিমি চোখ বন্ধ করে বলেই যাচ্ছে, সরি স্যার, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে ফেলিনি, কিভাবে যেন পড়ে গেল, সরি। মিমির থামার নাম নেই, সে বলেই চলেছে। কায়েব দিল এক ধমক, চুপ! আমি কি কিছু বলেছি আপনাকে? মিমি চুপ হয়ে গেল। কায়েব তার হাত ধরে টেনে বলল, উঠুন। তাকে তুলে কেবিনে রাখা সোফায় বসিয়ে দিল। ফার্স্ট এড বক্স এনে মিমির পাশে বসলো। মিমি ব্যথায় মুখ কুঁচকে রেখেছে। কায়েব ডেটল দিয়ে ধীরে ধীরে জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। মিমি ব্যথায় কুকড়ে উঠে বলল, ও স্যার, জ্বলছে খুব। কায়েব আস্তে আস্তে ফু দিয়ে দিল। মিমি কায়েবের দিকে তাকালো। হঠাৎ করেই যেন সব ব্যথা ভুলে গেল। ব্যস্ত হয়ে পড়ল সামনে বসে থাকা সুদর্শন পুরুষটিকে দেখতে। খুবই যত্ন সহকারে তার আঙুল ব্যান্ডেজ করে দিল কায়েব। মিমির দিকে তাকাতেই মিমির চোখ নামিয়ে নিল। কায়েব বক্সটা জায়গায় রেখে এসে বলল, কোনো কাজই দেখি করতে পারেন না, কি দেখে যে আমার বাবা আপনাকে চাকরি দিল কে জানে। মিমি মনে মনে অপমানিত বোধ করলো। থমথমে মুখ করে বলল, আমি একটু অন্য মনস্ক ছিলাম বলে এমনটা হয়েছে। আমি আপনার জন্য আবার কফি নিয়ে আসছি। থাক, দরকার নেই। আপনি এখানে চুপ করে বসে থাকুন, ছুটি হলে চলে যাবেন। ছুটি হবার আগ পর্যন্ত এখানে বসে থাকবেন। মিমি ইতস্তত করে বলল, স্যার, আপনি কি মিস্টার মোবারক তালুকদারের ব্যাপারে কিছু জানেন না? মানে আমি শুনলাম। কায়েব তাকে থামিয়ে দিয়ে বলল, মিস মিমি, আপনার কি মনে হয় আমার কাছে ফালতু সময় আছে
আমি সারা দুনিয়ার খবর রেখে বেড়াই? আপনাকে চুপ করে বসে থাকতে বলেছি, তাই থাকুন। মুখ থেকে যেন কথা না বের হয়। মিমি পুনরায় মুখ গোমড়া করে ফেলল। কায়েব যে তাকে এত কথা শুনিয়ে কি মজা পায় তা মিমি বোঝে না। কায়েব ফিওনকে ডেকে ভাঙা কাপের টুকরো পরিষ্কার করে দিয়ে যেতে বলল আর নিজের জায়গায় বসে কাজে ব্যস্ত হয়ে পড়ল। মিমি বুঝতে পারছে না এতক্ষণ এভাবে বসে থাকা কিভাবে সম্ভব, কিন্তু কিছু করার নেই। কায়েব যখন বলেছে তখন এভাবেই বসে থাকতে হবে। সে গালে হাত দিয়ে বসে রইল। মাঝে মধ্যে আর চোখে তাকালো কাজে ব্যস্ত পুরুষটির দিকে। তালুকদারের কথা পুরোপুরি ভুলে বসলো। তালুকদারের ছেলে রায়হান তালুকদার। কথাই আছে বাপকা বেটা আর সিপাহী কা ঘোড়া, এদের সাথে তো খাপে খাপ মিলে যায়। তালুকদার যেমন মেয়ে বা চরিত্রহীন, তেমনই তার ছেলে রায়হান তালুকদার। কিন্তু রায়হান তার বাবার থেকেও এক কাঠি উপরে। সে বর্তমানে হাসপাতালে অবস্থান করেছে। তালুকদার মরার মতো পড়ে আছে আইসিইউতে। রায়হান পুলিশ ইন্সপেক্টরের কলার ধরে ঝাঁকিয়ে চেঁচিয়ে বলল,